আচ্ছা, আপনার নাম তো রোহান, তাই না? নাকি এটাও ভুল? আসলে তাড়াহুড়োয় বিয়েটা হওয়ায় আমি আপনার নামটাও ভালো করে শোনার সুযোগ পাইনি। শুনলেও ভুলে গেছি হয়তো। কি হলো, কথা কেন বলছেন না? নাম বলতে কি টাকা লাগে? নাকি আপনার নামটা কোনো জাতীয় সম্পদ যা বলা যাবে না? অবশ্য আপনার ভাব দেখেই বোঝা যায় আপনি একটা আস্ত খাটাস। চুপচাপ ঘুমাও। বিছানার এক পাশে সরে গিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়ে থাকা রোহানের গম্ভীর গলা শোনা গেল। ভারী কাছে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটায় এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু দুজনের মনের অবস্থা ঠিক তার বিপরীত। ঘুমাবো? কিভাবে ঘুমাবো? এটা আমার নতুন ঘর, নতুন বিছানা, আর আপনি তো পুরোপুরি নতুন। আপনার সাথে এক বিছানায় ঘুমানো তো দূরের কথা, এক ঘরে থাকতেই আমার ভয় করছে। আপনি কি মানুষ নাকি অমানুষ? তোমাকে আমার ভয় করতে হবে না। আমি তোমার কোনো ক্ষতি করব না। এখন ঘুমানোর চেষ্টা করো। কাল সকালে বাড়ি যেতে হবে। বাড়ি মানে? এটা কি আপনার বাড়ি না? তাহলে কোথায় নিয়ে এসেছেন আমায়? কিডন্যাপ করেছেন নাকি? মা গো, এ কি বিয়ে করলাম নাকি কিডন্যাপ হলাম? তানিশা ভয়ে বিছানার এক কোণায় গিয়ে জড়সড় হয়ে বসে পড়ল। তার বড় বড় চোখ দুটোতে জেনুইন ভয়ের ছাপ। রোহান এবার বিরক্ত হয়ে পাশ ফিরে তাকালো। এটা আমার গেস্ট হাউস। কাল গ্রামের বাড়িতে যাব, আমাদের মূল বাড়িতে। আর আমি তোমার স্বামী, কিডন্যাপার নই। আর এক মুহূর্ত যদি তুমি বকবক করো, তাহলে সত্যি সত্যি তোমার মুখ বেঁধে রাখবো। মা রে, কি ভয়ঙ্কর! তার মানে আপনি মুখ বাঁধতেও পারেন? প্র্যাকটিস আছে নাকি? কয়জনের মুখ বেঁধেছেন এই পর্যন্ত? আপনার মতো খাটাস লোকের সাথে তো কোনো মেয়ে কথাই বলবে না। আর মুখ বাঁধার সুযোগ তো... শাট আপ, জাস্ট শাট আপ। রোহান বিছানা থেকে নেমে ঘরের সোফায় গিয়ে বসলো। কপালে হাত দিয়ে রেখেছে, যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। 16 বছরের একটা মেয়ের এত কথা সে জীবনেও শোনেনি। আচ্ছা, আপনি কি আমার উপর রেগে আছেন? রাগলে কিন্তু মানুষের তাড়াতাড়ি চুল পাকে, টাক পড়ে যায়। আপনার তো এক্ষুনি মাথার সামনে চুল কম মনে হচ্ছে। আমার মাথার চুল নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাববো না কেন? আপনি এখন আমার বর। আপনার টাক পড়লে লোকে তো আমাকেই বলবে আমি নাকি আপনার যত্ন নিই না। আচ্ছা, একটা কথা বলি। না। বলতে দিন না, কথাটা জরুরি। কি? আপনার বয়স কত? দেখে তো মনে হচ্ছে আমার আব্বুর চেয়ে 2-1 বছর ছোট হবেন। মানে আপনি আমার আঙ্কেল হওয়ার যোগ্য। রোহান এবার সোফা থেকে উঠে দাঁড়ালো। লম্বা চওড়া শরীরটা চাঁদের আলোয় আরো রহস্যময় লাগছে। সে ধীর পায়ে তানিশার দিকে এগিয়ে আসতে লাগলো। তানিশা ভয়ে ঢোক গিলল। কি হলো? এদিকে আসছেন কেন? মারবেন নাকি? দেখুন, গায়ে হাত তুলে কিন্তু আমি চিৎকার করব। আমার গলা কিন্তু অনেক ধারালো। বয়স 27। তোমার আব্বুর বয়স কমপক্ষে 45 হবে। আমি তোমার আঙ্কেল নই, স্বামী। এই কথাটা আজ রাতের মধ্যে তোমার মাথায় ঢুকিয়ে নিতে পারলেই ভালো হয়। রোহান একদম বিছানার কিনারে এসে দাঁড়ালো। তানিশা তার তীব্র চোখের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। ও, 27? তাহলে তো আপনি বুড়ো হয়ে গেছেন। আমাদের গ্রামের মেয়েরা বলে 25 পার হলেই ছেলেরা বুড়ো হতে শুরু করে। তাই নাকি? আর কি বলে তোমাদের গ্রামের মেয়েরা? আরো বলে, থাক, ওসব শুনে আপনার কাজ নেই। এখন আপনি সোফায় গিয়ে ঘুমান, আমি এই বিছানায় ঘুমাবো। খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আমি কিন্তু ক্যারাতে জানি। এক ঘুষিতে আপনার নাক ফাটাবো, ভেঙে দিব একদম। তানিশার কথা শুনে রোহানের গম্ভীর মুখেও হালকা হাসির রেখা ফুটে উঠল, যা পরক্ষণেই সে সামলে নিল। বেশ, তোমার ক্যারেটের শক্তি দেখার আমার কোনো ইচ্ছে নেই। আমি সোফাতেই থাকছি, কিন্তু সকালে যেন আমি কোনো নাটক না দেখি। তৈরি হয়ে নেবে সময় মতো। ঠিক আছে মিস্টার খাটাস। কি বললে? কিছু না, বললাম শুভরাত্রি। আপনিও ঘুমিয়ে পড়ুন। রোহান আর কথা না বাড়িয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। তানিশা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। লোকটা আসলেই অদ্ভুত, রাগী গম্ভীর, কিন্তু চেহারায় কেমন একটা মায়া আছে। কেন তার সাথে তানিশার বিয়ে হলো কিছুই সে জানে না। বাবা মা শুধু বলেছে এটাই তার জন্য সবচেয়ে ভালো হবে, কিন্তু এমন একজন বুড়ো লোকের সাথে জীবন কাটানোর কথা ভাবতেই তার কান্না পাচ্ছিল। সে আস্তে আস্তে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করলো। কান্নার শব্দটা খুব হালকা হলেও নিস্তব্ধ ঘরে সেটা রোহানের কান এড়ালো না। সে চোখ বন্ধ অবস্থাতেই কিছুক্ষণ শুনলো। মেয়েটার জন্য তারও খারাপ লাগছে। এই বয়সে বিয়ে, পড়াশোনা ছেড়ে অচেনা একজন মানুষের সাথে জীবন শুরু করা কোনোটাই সহজ নয়, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এছাড়া আর কোনো উপায় ছিল না। এই মেয়ে। আমাকে ডাকছেন? আমার নাম তানিশা, এই মেয়ে নয়।
আচ্ছা তানিশা, কান্না থামাও। আমার কান্না পাচ্ছে, কাঁদবো আমি, আপনার কি তাতে? আমার ঘুমের সমস্যা হচ্ছে। তাহলে কানে তুলো দিয়ে ঘুমান। আমি তো আর আপনার বুকের উপর বসে কাঁদছি না। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের সাথে কথাই যেতে সম্ভব নয়। সে আর কিছু না বলে চুপ করে রইল। কিছুক্ষণ পর তানিশার কান্নার আওয়াজ থেমে গেল। হয়তো কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। রোহান চোখ খুলে বিছানার দিকে তাকালো। চাঁদের আলোয় পিচ্চি মেয়েটার মুখটা দেখা যাচ্ছে, অসম্ভব মায়াবী আর নিষ্পাপ। রোহানের মনে হলো এই নিষ্পাপ মুখের উপর যেন কোনো বিপদের ছায়া না পড়ে। সেই দায়িত্বটা এখন তার। এই বিয়েটা তার ইচ্ছের বিরুদ্ধে হলেও এই মেয়েটার দায়িত্ব এখন পুরোপুরি তার। ভোরের নরম আলো কাঁচের জানালা ভেদ করে ঘরের ভিতরে এসে পড়েছে। সোফায় অস্বস্তিকর ঘুমের কারণে রোহানের ঘাড়ে ব্যথা হয়ে গেছে। চোখ মেলে সে প্রথমে বিছানার দিকে তাকালো। তানিশা নামের পিচ্চি মেয়েটা তখনও গভীর ঘুমে মগ্ন। সারা বিছানা দখল করে স্টার ফিশের মতো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে সে। তার মুখের একপাশে বালিশের দাগ বসে গেছে, চুলগুলো এলোমেলো। রোহানের গম্ভীর মুখে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। আজ তো একটা পিচ্ছিই বটে। সে উঠে দাঁড়িয়ে আর মোড়া ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 7টা বাজে। গ্রামের বাড়িতে পৌঁছাতে প্রায় 3-4 ঘন্টা লাগবে। এখনই রওনা দেওয়া দরকার। সে ধীর পায়ে বিছানার কাছে গেল। হ্যাঁ মেয়ে, ওঠো। উম, আর একটু আম্মু। আমি তোমার আম্মু নই। ওঠো বলছে, আমাদের বের হতে হবে। আরে বাবা যাও তো, সকাল সকাল জ্বালাতন শুরু করে দিলে। রোহান কপালে হাত দিল। এই মেয়েকে ঘুম থেকে তোলা যে কত বড় যুদ্ধ, সে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে একটু গলা খাকারি দিয়ে ভারী গলায় ডাকলো। তানিশা। এইবার কাজ হলো। রোহানের গম্ভীর কণ্ঠস্বরে তানিশা ধরফড়িয়ে উঠে বসলো। এলোমেলো চুল আর খোলা খোলা চোখ নিয়ে সে চারপাশে তাকালো। রোহানকে দেখে তার মনে পড়লো গত রাতের কথা। ও আপনি? এইভাবে কেউ ঘুম থেকে ডাকে? আমি তো ভেবেছিলাম আমার স্কুলের হেডমাস্টার দুঃস্বপ্নে এসে আমায় ধমক দিচ্ছে। আপনার গলা তো তার থেকেও ভয়ঙ্কর। তোমার সাথে কথা বলার সময় আমার নেই। 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও, আমরা বের হচ্ছে। ওয়াশরুমে তোমার জন্য নতুন টুথব্রাশ আর যা যা দরকার সব রাখা আছে। 15 মিনিট? আমি কি রকেট যে উড়ে গিয়ে তৈরি হয়ে আসব? আমার কমপক্ষে 1 ঘন্টা লাগবে। তাহলে তোমাকে এভাবে নিয়ে যাব, সিদ্ধান্ত তোমার। রোহান আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের ব্যাগ থেকে কাপড় নিয়ে অন্য একটি ওয়াশরুমে চলে গেল। তানিশা গাল ফুলিয়ে বসে রইল। কি এক খাটাসের পালায় পড়লাম রে বাবা! লোকটা তো হিটলারের বড় ভাই। প্রায় আধ ঘন্টা পর দুজনই তৈরি হয়ে নিচে নেমে এলো। রোহান কালো শার্ট আর জিন্স পরেছে, তাকে বরাবরের মতোই গম্ভীর দেখাচ্ছে। আর তানিশা একটা সাধারণ নীল সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো কোনো মতে আঁচড়ে নিয়েছে। গাড়িতে ওঠার পর পুরো রাস্তা তানিশা জানালার বাইরে তাকিয়েছিল। তার ছোটবেলার শহর, পরিচিত রাস্তাঘাট পেছনে ফেলে সে এক অজানা গন্তব্যে পাড়ি দিচ্ছে। তার মনটা বিষণ্ণ হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? আমাদের গ্রামের বাড়ি। সেটা কি অনেক দূরে? 3 ঘন্টার রাস্তা। আপনাদের বাড়িতে কে কে আছে? আপাতত তেমন কেউ নেই। বাবা মা ব্যবসার কাজে শহরের বাইরে আছেন। বাড়িতে শুধু দেখাশোনার জন্য আমজাদ চাচা আর তার স্ত্রী জোরেনা বানো থাকেন। ও, তানিশার মন খারাপ দেখে রোহানের ভালো লাগছিল না। সে গাড়ির মিউজিক প্লেয়ারটা অন করে দিল। তাতেও যখন কাজ হলো না, তখন সে নিজে থেকেই কথা বলল। বাড়িটা অনেক বড় আর সুন্দর। চারপাশে বাগান, একটা পুকুর আছে। তোমার ভালো লাগবে। আমার কিছু ভালো লাগছে না। আমার বন্ধুদের কথা মনে পড়ছে, কলেজের কথা মনে পড়ছে। আমার জীবনটাই আপনারা শেষ করে দিলেন। তানিশার গলা ধরে এলো। রোহান কি বলবে বুঝতে পারলো না। সে শুধু চুপ করে গাড়ি চালাতে লাগলো। প্রায় 3 ঘন্টা পর তাদের গাড়ি একটা বিশাল পুরোনো দিনের বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা আসলেই অনেক সুন্দর। সামনে মস্ত বড় বাগান। গাড়ি থামার শব্দ পেয়েই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলেন এক মাঝবয়সী নারী ও পুরুষ। ও মা, আমার দুলভাই আইছে গো। আসো আসো, ভিতরে আসো। আহা জরিনা, আস্তে, দুলা ভাইয়ার লগে নতুন বউও তো আছে, ভয় পাইবে তো। আমজাদ চাচা কথা বলতে বলতে এতই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে দৌড়ে আসতে গিয়ে তার পরনের লুঙ্গি গিট ঢিলে হয়ে গিয়েছিল। তিনি এক হাতে লুঙ্গি সামলাতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন। ওরে আল্লাহ, এই মরদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই? নতুন বউয়ের সামনে লুঙ্গি খুলে ফেলার জোগাড়।
যান যান, আগের লুঙ্গি ঠিক করে গিট দেন যাই। এর মাথা খাইছেন নাকি? আরে ধুর, গিরো খুলে যায় নাই। তুমি চুপ করো তো বৌমা, কিছু মনে করো না। আমি তোমাকে দেখার লিগা একটু বেশি খুশি হইয়া গেছি। তানিশা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়েছিল। প্রথমে ভয় পেলেও এখন তার হাসি পাচ্ছিল। সে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছিল। রোহান লজ্জা পেয়ে কপালে হাত চাপড়ালো। চাচা, তোমরা কি এসব তামাশা বন্ধ করবে? ওকে ভেতরে নিয়ে আসো। হ হ, দুলভাই রাগ করিও না। আসো বৌমা, ভেতরে আসো। আহা কি সুন্দর মুখ, চাঁদের মতন আলো করে রাখছে বাড়িটা। জরিনা বানু তানিশার হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। তার আদরে আর কথায় তানিশার মনটা একটু হালকা হলো। আমজাদ চাচা রোহানের কাছে এসে ফিসফিস করে বলল, দুলে ভাই, বৌমা তো একেবারে পড়ি, একেবারে পিচ্ছি মাইয়া, তোমার লগে মানাইছে ভালো। চাচা, রোহান একটা ধমক দিয়ে ভেতরে চলে গেল। বাড়ির ভিতরটা বাহিরের থেকেও বেশি সুন্দর। পুরোনো দিনের আসবাবপত্র দিয়ে সাজানো, কিন্তু সবকিছু ঝকঝক করছে। বৌমা, তুমি এই ঘরে থাকবা, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। সারাদিন জার্নি করে কষ্ট হইছে। ঘরটা তো অনেক সুন্দর। তানিশা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিশাল একটা খাট, একপাশে পড়ার টেবিল আর ঘর লাগোয়া একটা বারান্দাও আছে। বারান্দায় দাঁড়ালে পুরো বাগানটা দেখা যায়। কিছুক্ষণ পর রোহান ঘরে ঢুকলো। তোমার কোনো সমস্যা হচ্ছে? না, তবে একটা প্রশ্ন ছিল। কি? আমজাদ চাচা আপনাকে দুল ভাই বলে কেন? আপনার নাম তো রোহান। ছোটবেলায় আমি নাকি খুব জেদি আর আদরে ছিলাম, তাই চাচা আদর করে দুলাল বলে ডাকতেন। সেই থেকেই দুলভাই হয়ে গেছে। আপনি জেদি আর আদরে? বিশ্বাসই হচ্ছে না। আপনাকে তো দেখে মনে হয় জেলখানার জেলার। বাজে কথা বন্ধ করো, ফ্রেশ হয়ে নিচে আসো, খেতে হবে। রোহান কথাটি বলে ঘর থেকে বেরিয়ে গেল। তানিশা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে লোকটার নামের পেছনের গল্প শুনল। দুল ভাই নামটা তার খাঁটা স্বভাবের সাথে একদমই যায় না, কিন্তু ভাবতে কেন যেন তানিশার বেশ ভালোই লাগছিল। সে গুনগুন করে গান গাইতে গাইতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নতুন জীবনের এই অদ্ভুত শুরুটা তার কাছে এখন আর ততটা খারাপ মনে হচ্ছে না। বিশাল খাবার টেবিল জুড়ে এলাহি কাণ্ড। জরিনা বানু যেন তার সবটুকু রান্নার দক্ষতা আজকেই উজাড় করে দিয়েছেন। তানিশাকে মাঝখানে বসিয়ে তিনি একের পর এক পদের বাটি তার সামনে এগিয়ে দিচ্ছেন। বৌমা, এটা ইলিশ মাছের ভাপা, এটা মুরগির রেজালা, আর ওইটা হইল কচি পাটার ঝুল। তুমি শরম না করিয়া পেট ভরিয়া খাও তো, মুখটা একেবারে শুকনা আমশির মতো হইয়া গেছে। চাচি, এত কিছু কি খাওয়া যায়? আমার পেট তো ফেটেই যাবে। খাও গো বৌমা, খাও। এই বাড়িতে তুমি নতুন আইছো, তোমার সেবা যত্ন করাই তো আমাগো কাম। আর দুলা ভাইয়ের পছন্দ তো এইগুলা, তাই না গো দুলা ভাই? রোহান প্লেটে সামান্য ভাত আর এক টুকরো মাছ নিয়ে চুপচাপ খাচ্ছিল। চাচার কথায় সে শুধু একবার মাথা নাড়ল। তার মনোযোগ খাবারের চেয়ে ফোনের দিকেই বেশি। হাহ, খাটাস লোকটার আবার পছন্দ অপছন্দ আছে নাকি? আমি তো ভাবলাম উনি শুধু মানুষের মেজাজ খারাপ করাটাই পছন্দ করেন। কিছু বললে? না তো, আমি আবার কি বলবো? আমি তো ভাবছি এত মজার রান্না আপনি কিভাবে এমন মুখ গোমড়া করে খাচ্ছেন। মনে হচ্ছে যেন আপনাকে জোর করে কেউ তেতো করলার জুস খাওয়াচ্ছে। তানিশার কথায় জরিনা বানু আর আমজাদ চাচা মুখ চাওয়াচাই করে হাসি চাপার চেষ্টা করলো। নতুন বউ যে দুল ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারে তা তারা কল্পনাও করেনি। আমার খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের প্লেটে মনোযোগ দাও। বৌমা, তুমি লেখাপড়া কতদূর করছো? আমি তো এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছিলাম। কথাটা শেষ না করেই তানিশা থেমে গেল। তার মুখটা আবার মেঘলা হয়ে উঠল। পড়াশোনার কথা মনে পড়তেই তার পুরোনো জীবনে ফিরে যেতে ইচ্ছে করছিল। চাচা, খাওয়ার সময় তো কথা বলো না তো। হ হ, ঠিকই তো। আগে খাওন, তারপর অন্য কথা। বৌমা, তুমি আরেক পিস মাছ নাও। রোহান বুঝতে পারছিল তানিশার মন খারাপ হয়ে গেছে। সে দ্রুত খাওয়া শেষ করে উঠে পড়ল। আমার রুমে কিছু কাজ আছে, তোমরা খেয়ে নাও। রোহান চলে যেতেই তানিশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে আমজাদ চাচা আর জরিনা বানুর সাথে গল্প জুড়ে দিল। তাদের সহজ সরল জীবনযাত্রা আর মজার মজার কথা শুনতে তার বেশ ভালোই লাগছিল।
খাওয়া দাওয়ার পর জরিনা বানু তাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে লাগলো। পুরোনো দিনের নকশায় তৈরি বিশাল বাড়ি, লম্বা বারান্দা, সারি সারি ঘর। ঘুরতে ঘুরতে তারা একটা ঘরের সামনে এসে থামলো। এইটা হইল দুলবাইয়ের ছোটবেলার ঘর। সে অবশ্য এখন অন্য ঘরে থাকে, কিন্তু এই ঘরটা তার খুব পছন্দের। নিজের হাতে সব সাজাইয়া রাখছে। জরিনা বানু চলে গেলে তানিশা কৌতূহলী হয়ে দরজাটা হালকা ঠেলে ভেতরে উকি দিল। ঘরটা খুব ছিমছাম করে গোছানো। একপাশে বইয়ের তাক, একটা পড়ার টেবিল আর একটা সিঙ্গেল খাট। টেবিলের উপর একটা ফ্রেমে বাঁধানো ছবি। তানিশা ভেতরে ঢুকিয়ে ছবিটা হাতে নিল। একটা 10-12 বছরের হাসি খুশি ছেলের ছবি। ছেলেটা একটা ট্রফি হাতে দাঁড়িয়ে আছে। এটা কি ওই খাটাস লোকটারই ছোটবেলার ছবি? তখন তো কি সুন্দর হাসি ছিল, এখন কি হলো যে মুখে অমাবস্যার চাঁদ নিয়ে ঘুরে বেড়ায়? সে ঘরটা আরো দেখতে লাগলো। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। রোহান তাকে সকালে ঘুম থেকে তোলার জন্য আর খাওয়ার সময় ধমক দেওয়ার জন্য যেভাবে বিরক্ত করেছে, তার শোধ তোলা দরকার। সে রোহানের বর্তমান ঘরে ফিরে গেল। দেখলো রোহান ল্যাপটপে ঝুঁকে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে, আর পাশে তার ফোনের চার্জার লাগানো। তানিশা নিঃশব্দে ঘরে ঢুকে প্লাগ থেকে চার্জারটা খুলে নিয়ে নিজের ওড়নার পেছনে লুকিয়ে ফেললো। তারপর চোরের মতো বেরিয়ে এসে নিজের ঘরে গিয়ে দরজা দিল। এবার বোঝো মজা, মিস্টার খাটাস। এখন কাজ করবেন কিভাবে? দেখি আপনার জেলারগিরি কোথায় যায়। প্রায় 1 ঘন্টা পর রোহানের ল্যাপটপের চার্জ শেষ হয়ে আসতেই সে চার্জারের জন্য হাত বাড়ালো, কিন্তু চার্জার প্লাগে নেই। সে অবাক হয়ে পুরো টেবিল বিছানা সব খুঁজে দেখলো, চার্জার কোথাও নেই। তার কপালে ভাঁজ পড়লো। এই বাড়িতে আমজাদ চাচা বা জরিনা বানু তার জিনিসপত্রে কখনো হাত দেয় না। তাহলে কাজটা কার? বুঝতে তার আর 1 মুহূর্তও লাগলো না। সে দাঁতে দাঁত চেপে তানিশার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খোলো। কেন, কি হয়েছে? আমি যা বলছি তাই করো। দরজা খোলো তানিশা। তানিশা ভয়ে ভয়ে দরজা খুলল। রোহানের রাগী লাল চোখ দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার ল্যাপটপের চার্জার কোথায়? চার্জার? সে আবার কি জিনিস? আমি কি করে জানবো? আমি তো আপনার ঘরেই যাইনি। মিথ্যে কথা বলবে না। আমি জানি এটা তোমারই কাজ। ছেলে মানুষে বন্ধ করে চার্জারটা আমাকে ফিরিয়ে দাও। আমার জরুরি কাজ আছে। আমি সত্যিই জানি না। আপনি আমার উপর শুধু শুধু রাগ দেখাচ্ছেন কেন? আমি কি চোর নাকি যে আপনার চার্জার চুরি করব? তানিশা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি শেষবারের মতো বলছি, চার্জারটা দাও। রোহানের চিৎকারে তানিশা ভয় পেয়ে গেল। সে আর অভিনয় করতে পারলো না। ওনার পেছন থেকে চার্জারটা বের করে তার দিকে বাড়িয়ে দিল। আমি তো শুধু একটু মজা করছিলাম। মজা? এটা কি তোমার মজা মনে হয়? আমার একটা জরুরি মিটিং চলছে, আর তুমি আমার সাথে মজা করছো? কবে তুমি বড় হবে? এই ছেলে মানুষগুলো আর কতদিন করবে? এটা তোমার বাপের বাড়ি না যে যা ইচ্ছা তাই করবে। তোমাকে বুঝতে হবে, তুমি এখন একটা দায়িত্বের মধ্যে আছো। গ্রো আপ তানিশা। রোহানের শেষ কথাগুলো তানিশার বুকে ছুরের মতো বেঁধে গেল। তার হাসি খুশি মুখটা 1 মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে তো শুধু একটু দুষ্টুমি করতে চেয়েছিল। পরিস্থিতিটা যে এত খারাপ হয়ে যাবে তা সে ভাবেনি। গ্রো আপ কথাটা তার কানে বাজতে লাগলো। সবাই তাকে এটাই বলছে। বাবা মা বিয়ে দিয়ে দিল বড় হয়ে যাওয়ার কথা বলে, আর এখন এই লোকটাও একই কথা বলছে। তার মানে কি তার ছোট থাকার, বাচ্চার মতো থাকার আর কোনো অধিকার নেই? তানিশার টলমলে চোখ দুটো জলে ভরে উঠল। সে আর একটা কথাও বলল না। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দৌড়ে বাড়ির পেছনের দিকে চলে গেল, যেখানে একটা সুন্দর পুকুর ঘাট আছে। রোহান চার্জার হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার ছলছল চোখ দুটো দেখে তার রাগী মনটা হঠাৎই শান্ত হয়ে গেল। তার মনে হলো সে হয়তো একটু বেশিই বলে ফেলেছে। সে সত্যিই তো একটা বাচ্চা মেয়ে। তার সাথে এভাবে কথা বলাটা কি ঠিক হলো? অনুশোচনায় তার ভেতরটা পুড়ে যাচ্ছিল। পুকুর ঘাটে ঠান্ডা পাথরের ধাপে একা বসে আছে তানিশা। পড়ন্ত বিকেলের নরম রোদ পুকুরের পানিতে চিকচিক করছে, কিন্তু সেই সৌন্দর্য তার চোখে পড়ছে না। তার দৃষ্টি স্থির, গাল বেয়ে নামা অশ্রুধারা সে মোছারও চেষ্টা করছে না। রোহানের বলা গ্রো আপ তানিশা কথাটা যেন ভাঙা রেকর্ডের মতো তার মাথায় ঘুরে চলেছে। সে কি আসলেই এতটাও ছেলে মানুষ? তার সব আনন্দ, সব দুষ্টুমি কি সবার চোখে এত বড় অপরাধ? বিয়ে নামক এক ঝড়ে তার সাজানো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে গেল, আর এখন এই অচেনা মানুষটার কাছে তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হচ্ছে যে সে বড় হয়ে গেছে।
অথচ তার মনটা যে এখনো প্রজাপতির পেছনে ছুটতে চায়, বৃষ্টিতে ভিজতে চায়, বন্ধুদের সাথে গলা ছেড়ে হাসতে চায়। সেই মনের খবর কে রাখে? ওদিকে ঘরের ভেতরে রোহান ল্যাপটপটা চালু করে কাজে মন বসাতে পারছিল না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল তানিশার জল ভরা চোখ আর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। রাত, জেদ আর বিরক্তি সবকিছুকে ছাপিয়ে এখন তার মনে তীব্র অনুশোচনা হচ্ছে। সে কেন এতগুলো কথা বলল? মেয়েটা তো শুধু একটু মজা করতে চেয়েছিল, আর সে কিনা তার জবাবে এত বড় আঘাত দিয়ে বসলো। রোহান বুঝতে পারছিল তার কাজের চাপ আর ব্যক্তিগত জীবনের অস্থিরতার সবটুকু রাগ সে ওই নিষ্পাপ মেয়েটার উপর ছেড়ে দিয়েছে। ঠিক তখনই জরিনা বানু এক কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। রোহানের গম্ভীর মুখ আর অস্থিরতা তার চোখ এড়ালো না। দুলবাই, চা খাও, মাথাটা ধরছে নাকি? না চাচি, কিছু না। বৌমা কই? দেখলাম পুকুর পাড়ে একলা বইসা আছে, মুখটা ভার। তুমি কিছু বলছো নাকি গো দুলবাই? মায়াটা একেবারে ছোট, ও বুঝমন, ওর সাথে একটু আদর সোহাগ দিয়েই কথা বলতে হয়। জরিনা বানুর কথাগুলো রোহানের অনুশোচনার আগুনে ঘি ঢেলে দিল। সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। চাচি, তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমার একটু কাজ আছে। রোহান দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকে পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল। দূর থেকেই সে দেখতে পেল শাড়ির আঁচলে মুখ গুজে নিঃশব্দে কাঁদছিল তানিশা। দৃশ্যটা তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। সে ধীর পায়ে যতটা সম্ভব শব্দ না করে তানিশার পাশে গিয়ে বসলো। জোহানের উপস্থিতি টের পেয়ে তানিশা চমকে তাকালো, তারপর দ্রুত চোখ মুছে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সে চায় না এই লোকটা তার কান্না দেখুক, তাকে দুর্বল ভাবুক। কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায়, এখানে একা বসে আছো কেন? সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডা লেগে যাবে। আমার ঠান্ডা লাগলে আপনার কি? আপনি নিজের কাজ করুন গিয়ে। কাজটা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই। তানিশার অভিমানে ভরা কণ্ঠস্বর শুনে রোহান কি বলবে ভেবে পেল না। সরাসরি ক্ষমা চাওয়ার অভ্যাস তার নেই। সে একটু ইতস্তত করে পকেট থেকে একটা ধবধবে সাদা রুমাল বের করে তানিশার দিকে এগিয়ে দিল। এটা এটা নাও। তানিশা রুমালটার দিকে একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, আমি আমি দুঃখিত, ওভাবে বলাটা আমার উচিত হয়নি। দুঃখিত শব্দটা শুনে তানিশা অবাক হয়ে রোহানের দিকে তাকালো। এই অহংকারী খাটাস লোকটা যে এত সহজে নিজের ভুল স্বীকার করতে পারে, তার তার বিশ্বাসই হচ্ছিল না। আপনি তো ঠিক কথাই বলেছেন, আমার বড় হওয়া উচিত, কিন্তু আমি তো চেষ্টা করেও বড় হতে পারছি না। সবাই চায় আমি বড়দের মতো আচরণ করি, কিন্তু কেউ বোঝে না যে আমার ভেতরটা এখনো ছোটই রয়ে গেছে। হুট করে আমার স্কুল, বন্ধু, আমার ঘর সব ছেড়ে এখানে আসতে হলো। খুব একা লাগে আমার। এবারই প্রথম তানিশা তার ভেতরের কষ্টটা প্রকাশ করলো। তার নির্দোষ কথাগুলো শুনে রোহানের মনটা কেমন যেন ব্যথা পেল। সে বুঝতে পারলো এই মেয়েটা তার দুষ্টুমির আড়ালে কতটা ভয় আর একাকিত্ব লুকিয়ে রেখেছে। তুমি একা নও। কথাটা খুব সহজ ছিল, কিন্তু রোহানের গম্ভীর কণ্ঠ থেকে আসায় তার একটা অন্যরকম ওজন ছিল। তানিশা ভেজা চোখে তার দিকে তাকিয়ে রইল। দেখো, আমি জানি পরিস্থিতিটা তোমার জন্য খুব কঠিন, আমার জন্য সহজ নয়, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি, তাই না? কিসের চেষ্টা? সবকিছুতে সহজ করে নেওয়ার, বন্ধু হওয়ার। আমি কথা দিচ্ছি, আমি আর তোমাকে অকারণে বকা দেব না, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি আমার জরুরি কাজের সময় বিরক্ত করবে না। রাজি? রোহান তার হাতটা তানিশার দিকে বাড়িয়ে দিল বন্ধুত্বের প্রস্তাবে। তার নরম আচরণে তানিশার সব অভিমান যেন গলে জল হয়ে গেল। সে কিছুক্ষণ রোহানের বাড়ানো হাতের দিকে তাকিয়ে থেকে অবশেষে নিজের ছোট হাতটা তার হাতের উপর রাখলো। রাজি। পরন্ত বিকেলে পুকুর ঘাটে সিঁড়িতে বসে দুটি অসমবয়সী মন এক নতুন সম্পর্কের সূচনা করলো। কিছুক্ষণ পর রোহান উঠে দাঁড়ালো। চলো ভেতরে চলো, মশা কামড়াবে। তানিশা চুপচাপ উঠে দাঁড়ালো। তারা দুজন পাশাপাশি বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু এই নীরবতাটা আর আগের মতো অস্বস্তিকর ছিল না, বরং তাতে ছিল এক অদ্ভুত শান্তি। বারান্দা থেকে আমজাদ চাচা আর জরিনা বানু যখন দেখলো তাদের দুলভাই আর নতুন বোমা একসাথে ফিরে আসছে, তখন তাদের মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো।
তারা যখন বুঝতে পারলো এই ভাঙা সম্পর্কটা হয়তো ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করেছে। পরের দিন সকালটা ছিল আগের দিনগুলোর চেয়ে অনেকটাই আলাদা। ভোরের আলো ফোটার সাথে সাথেই তানিশার ঘুম ভেঙে গেল। সে বারান্দায় এসে দাঁড়ালো। বাগানটা শিশিরে ভেজা, পাখিদের কিচিরমিচির শব্দে পুরো পরিবেশটা স্নিগ্ধ হয়ে আছে। গত রাতের পর থেকে তার মনটা অদ্ভুতভাবে শান্ত। রোহানের ক্ষমা চাওয়াটা তার মনে গভীর ছাপ ফেলেছে। লোকটা যতটা কঠিন, ভেতরটা হয়তো ততটা নয়। কিছুক্ষণ পর তানিশা নিচে নেমে এলো। দেখলো ডাইনিং টেবিলে রোহান একা বসে খবরের কাগজ পড়ছে। তার সামনে চায়ের কাপ। তানিশাকে দেখে রোহান কাগজ থেকে চোখ সরালো। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনার? হুম। এর মধ্যেই জরিনা বানু গরম গরম লুচি আর আলুর দম নিয়ে হাজির হলেন। তার মুখে এক গাল হাসি। আরে বৌমা, তুমি এত সকালে উঠতে বসছো? আসো আসো, নাস্তা করে নাও। দুলবাই তো তোমার জন্যই বসে আছে। তানিশা একটু লজ্জা পেয়ে চেয়ার টেনে বসলো। রোহান আবার কাগজের পেছনে মুখ লুকিয়েছে, কিন্তু তার ঠোঁটের কোণে একটা হালকা হাসি দেখা যাচ্ছে, যা তানিশার চোখ এড়ালো না। চাচি, আপনি এত কিছু বানান কখন? আরে এ তো আমার রোজকার কাম। তুমি শুধু পেট ভরে খাও, শরীরটা তো ঠিক রাখতে হবে। সকালের নাস্তাটা শেষ হলো প্রায় নীরবে, কিন্তু এই নীরবতাটা ছিল স্বস্তির। কোনো অস্বস্তিকর প্রশ্ন বা রাগে ধমক ছিল না। নাস্তা শেষে রোহান উঠে তার কাজের ঘরে চলে গেল। তানিশার আবার একা একা লাগতে শুরু করলো। সে বাড়িটা ঘুরে দেখার জন্য বাগানের দিকে গেল। বাগানটা বিশাল আর ভীষণ সুন্দর, নানা রঙের ফুলে ভরা। এক কোণে একটা বড় কাঠগোলাপ গাছ, তার সবচেয়ে উঁচু ডালটায় একটা অদ্ভুত সুন্দর সাদা ফুল ফুটে আছে। ফুলটা দেখে তানিশার খুব লোভ হলো। সে গাছের নিচে গিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো লাফিয়ে ডালটা ধরার, কিন্তু পারলো না। আশেপাশে কোনো লাঠিও দেখতে পেল না। রোহান তার ঘর থেকে বারান্দায় এসেছিল একটু বিরতি নিতে। তখনই তার চোখে পড়লো বাগানে তানিশার ছেলেমানুষি কাণ্ড। সে দেখলো তানিশা শাড়িটা কোমরে গুজে লাফিয়ে লাফিয়ে ফুলটা পাড়ার চেষ্টা করছে। দৃশ্যটা দেখে তার মুখে হাসি ফুটে উঠলো। সে নিচে নেমে এলো। কি হচ্ছে এখানে? রোহানের গম্ভীর গলা শুনে তানিশা চমকে ঘুরে দাঁড়ালো। তাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে গেল। কিছু না, ওই ফুলগুলো খুব সুন্দর তাই দেখছিলাম। আমার তো মনে হলো তুমি গাছ বেয়ে ওঠার চেষ্টা করছিলে। আমি মোটেও গাছ বাইতে পারি না, শুধু ফুলটা পাড়তে চেষ্টা করছিলাম। রোহান আর কিছু না বলে গাছটার দিকে এগিয়ে গেল। সে লম্বা হয় সামান্য উঁচু হতেই তার হাতে ডালটা চলে এলো। সে সাবধানে ফুলটা ছিঁড়ে তানিশার দিকে এগিয়ে ধরলো। নাও। তানিশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে হাত বাড়িয়ে ফুলটা নিল। তার আঙুল রোহানের আঙুল ছুঁয়ে যেতেই দুজনের শরীরেই যেন একটা হালকা বিদ্যুতের স্রোত বয়ে গেল। তানিশা দ্রুত হাত সরিয়ে নিল। তার গাল দুটো লাল হয়ে গেছে। ধন্যবাদ। আবার গাছ ওঠার চেষ্টা করো না, পরে গিয়ে হাত পা ভাঙবে। ঠিক সেই মুহূর্তে রোহানের ফোন বেজে উঠল। সে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠল। তার মুখের হাসি মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠল এক রাশ কঠোরতা। তুমি ভেতরে যাও, আমার একটা জরুরি ফোন এসছে। রোহান দ্রুত পায়ে বাগানের অন্য প্রান্তে চলে গেল। তানিশা দূর থেকে তাকে দেখতে লাগলো। সে দেখলো রোহান খুব নিচু স্বরে কিন্তু ভীষণ উত্তেজিত ভাবে কথা বলছে। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। তানিশা কৌতূহলী হয়ে একটা বড় ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। যদি কিছু শোনা যায়। ফোনের ওপারে কথা শোনা না গেলেও রোহানের কিছু কথা বাতাসে ভেসে আসছিল। না, সে এখানে পুরোপুরি নিরাপদ। আমি কোনো ঝুঁকি নিতে চাই না। তোমরা শুধু ওদের উপর নজর রাখো, ওরা যেন বাড়ির আশেপাশে আসতে না পারে। আমি শীঘ্রই শহরে আসছি। কার কথা বলছে রোহান? কে নিরাপদ? কাদের নজর রাখতে বলছে? তানিশার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। এই লোকটা জীবনে এমন কি রহস্য লুকিয়ে আছে? এই বিয়েটা কি তাহলে শুধু দুটো পরিবারের সম্মান বাঁচানোর জন্যই, নাকি এর পেছনে আরো কোনো গভীর কারণ আছে? ফোন রেখে রোহান যখন ঘুরলো তখন তার মুখটা পাথরের মতো কঠিন। সে তানিশাকে দেখতে পায়নি। দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। তানিশা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। তার হাতে ধরা সাদা কাঠগোলাপ ফুলটা তখনও সতেজ, কিন্তু তার মনটা অজানা শঙ্কায় ভারী হয়ে উঠেছে। সে বুঝতে পারছিল তার এই নতুন জীবনের পথটা ফুলের মতো মসৃণ নয়, বরং এর আড়ালে অনেকটা লুকিয়ে আছে কাঁটা।
আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোহান নামের এই গম্ভীর রহস্যময় মানুষটি। রোহানের ওই রহস্যময় ফোন কলের পর থেকে পুরো বাড়ির পরিবেশটাই যেন আবার থমথমে হয়ে গেছে। তানিশার হাতে ধরা কাঠগোলাপ ফুলটার সুগন্ধ তার মন থেকে অজানা আশঙ্কার মেঘ সরাতে পারছিল না। সে বারবার রোহানের বলা কথাগুলো মনে করার চেষ্টা করছিল। সে এখানে নিরাপদ, ওদের উপর নজর রাখো, ওরা যেন বাড়ির আশেপাশেও আসতে না পারে। কথাগুলো কার জন্য? কারা ওরা? এই প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছিল। রোহান বাকিটা দিন তার ঘর থেকেই বের হলো না। এই সুযোগে তানিশা সিদ্ধান্ত নিল সে নিজেই রহস্যটা ভেদ করার চেষ্টা করবে। আর এই বাড়ির পুরনো বাসিন্দা হিসেবে আমজাদ চাচা বা জরিনা বানুর চেয়ে ভালো তথ্যসূত্র আর কে হতে পারে? দুপুরে খাওয়ার পর সে জরিনা বানুকে পান বানাতে সাহায্য করার অজুহাতে রান্নাঘরে গেল। আরে বৌমা, তুমি এইখানে কেন? তোমার তো এখন আরাম করার কথা। সারাদিন আর কত আরাম করব চাচি, আপনার সাথে একটু গল্প করি। আচ্ছা চাচি, একটা কথা জিজ্ঞেস করব? হ, করো না গো মা, একটা কেন 10টা করো। তানিশা কিছুক্ষণ ইতস্তত করলো, কিভাবে কথাটা শুরু করবে বুঝতে পারছিল না। আচ্ছা, রোহানের কি ব্যবসায় অনেক শত্রু? মানে বড় ব্যবসা হলে তো এমন থাকেই, তাই না? জরিনা বানুর পান বানানো হাতটা মুহূর্তের জন্য থেমে গেল। তিনি তানিশার মুখের দিকে একবার তাকিয়ে আবার কাজে মন দিলেন। হ, তা তো থাকেই। বড় মানুষের বড় শত্রু। তোই দুলবাই থাকতে চিন্তা নাই। আমার দুলবাই একাই 100 জনের সামলাইতে পারে। কিন্তু সকালে রোহানকে ফোনে খুব চিন্তিত মনে হচ্ছিল, কারোর সাথে যেন রেগে গিয়ে কথা বলছিল। আমরা হঠাৎ শহরে ফিরে যাচ্ছি কেন? এইগুলা ব্যবসার ঝামেলা বৌমা, তুমি এইসব নিয়ে মাথা ঘামাইও না তো। দুলবাই সব সামলাই নিবে। তবে তোমার আব্বার শরীরটা ভালো না, এইটা নিয়ে দুলবাইয়ের একটু চিন্তা আছে। বারবার কইতেছিল শাসি বৌমার দিকে খেয়াল রাখিয়েন, ও যেন কোনো চিন্তা না করে। তানিশা চমকে উঠল। তার বাবার অসুস্থতার সাথে রোহানের চিন্তার কি সম্পর্ক? জরিনা বানু হয়তো সরল মনেই কথাটা বলেছেন, কিন্তু এটা তানিশার মনে সন্দেহের আগুনকে আরো উস্কে দিল। বিপদটা তাহলে শুধু রোহানের ব্যবসার নয়, এর সাথে তার পরিবারও সরাসরি জড়িত। রাতের খাবার টেবিলে পরিবেশটা ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। আমজাদ চাচাও আজ কেন যেন মজার কথা বলছিলেন না। তানিশা আর চোখে রোহানের দিকে তাকাচ্ছিল। তার মুখটা আগের চেয়েও কঠিন হয়ে আছে। খাওয়া প্রায় শেষ পর্যায়ে তখন রোহান হঠাৎ করে কথা বলে উঠল। আমরা কাল সকালে শহরের জন্য রওনা দিচ্ছি। তার কথাটা যেন বোমার মতো ফাটলো। আমজাদ চাচা আর জরিনা বানু অবাক হয়ে তার দিকে তাকালো। এত তাড়াতাড়ি দুলাভাই? কইলা না কয়েকদিন থাকবা? শহরে জরুরি কাজ পড়ে গেছে চাচা, থাকবার উপায় নেই, তোমরা সব গুছিয়ে নিও। রোহান আর কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং নিজের ঘরের দিকে চলে গেল। তানিশা বুঝতে পারছিল এই হঠাৎ করে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্তের পিছনে ওই সকালের ফোন কলটাই দায়ী। সে আর নিজেকে আটকে রাখতে পারলো না। সেও দ্রুত খাওয়া শেষ করে রোহানের ঘরের দিকে পা বাড়ালো। তানিশা যখন রোহানের ঘরে ঢুকলো তখন সে দেখলো রোহান বারান্দায় দাঁড়িয়ে আছে, তার হাতে সিগারেট। এই প্রথম তানিশা তাকে ধূমপান করতে দেখলো। তার মানে লোকটা সত্যিই অনেক বড় কোনো চিন্তায় আছে। আমরা হঠাৎ শহরে ফিরে যাচ্ছি কেন? রোহান না ঘুরেই জবাব দিল, তোমাকে তো বললাম কাজ আছে। আপনি মিথ্যে বলছেন। সকালের ওই ফোন কলের জন্যই আমরা যাচ্ছি, তাই না? কি লোক আছেন আপনি আমার কাছ থেকে? কে ফোন করেছিল? তানিশা, যা তোমার জানার দরকার নেই তা নিয়ে প্রশ্ন করো না। কেন করব না? আমার জানার অধিকার আছে। বিয়েটা আমারও হয়েছে। যদি কোনো বিপদ থাকে সেটা তবে আমার উপরেও আসবে। চাচি বলেছেন আপনি আমার বাবার অসুস্থতা নিয়েও চিন্তিত। সত্যিটা কি বলুন আমায়। তানিশার জেদি গলার স্বর শুনে রোহান ঘুরে দাঁড়ালো। সিগারেটের আগুনে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। সে এগিয়ে এসে তানিশার সামনে দাঁড়ালো। তাদের মধ্যে দূরত্ব মাত্র 1 হাত। তুমি কি জানতে চাও? জানতে চাও কেন তোমার বাবা নিজের জীবন বাজি রেখে তোমার বিয়েটা আমার সাথে দিয়েছেন? জানতে চাও কেন শহরে কিছু হয় না তোমার পেছনে লেগে আছে? এইসব জেনে তুমি কি করবে? ভয় পাবে? কাঁদবে? রোহানের প্রতিটি কথায় তীব্র আবেগ ঝরে পড়ছিল। তানিশা তার এমন রূপ কখনো দেখেনি। সে ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। তার মানে তার মানে সত্যি কোনো বিপদ আছে? রোহান এগিয়ে গিয়ে তানিশার 2 কাঁধে হাত রাখলো।
তার স্পর্শে তানিশার পুরো শরীর কেঁপে উঠল। কিছু জিনিস না জানাটাই তোমার জন্য ভালো তানিশা। আমি তোমাকে যা বলছি শুধু তাই শোনো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। দুনিয়ার কোনো বিপদ তোমাকে ছুতে পারবে না। আই উইল প্রোটেক্ট ইউ। এটা একমাত্র সত্যি। রোহানের চোখের দিকে তাকিয়ে তানিশার সব প্রশ্ন হারিয়ে গেল। সেই চোখে রাগ ছিল না, ছিল তীব্র এক অধিকার বোধ আর প্রতিজ্ঞা। তার কাঁধের উপর রোহানের হাতের বাঁধনটা ছিল কঠোর, কিন্তু তাতে ছিল আশ্রয়। তানিশা প্রথমবার অনুভব করলো এই গম্ভীর রাগী মানুষটার বুকের ভেতরে হয়তো সত্যিই একটা নিরাপদ আশ্রয় আছে, যা তাকে সব বিপদ থেকে আড়াল করে রাখতে পারে। সে আর কোনো কথা বলতে পারলো না, শুধু ভেজা চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে বিদায়ের দৃশ্যটা ছিল ভারী। জরিনা বানু তানিশার কপালে চুমু খেয়ে আঁচলে মুখ মুছলেন। নিজের যত্ন নিস বৌমা, আর দুলবাইয়ের খেয়াল রাখিস। শহরে গিয়া আমাদের ভুলিয়া যাস না যেন। না চাচি, ভুলবো না। আমজাদ চাচা রোহানের কাঁধে হাত রেখে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। দুলাভাই সাবধানে থাকিস, আর বৌমার দিকে বিশেষ খেয়াল রাখিস। মায়াটা বড় ভালো। তুমি চিন্তা করো না চাচা, আমি আছি। গাড়ি চলতে শুরু করলে তানিশা জানালা দিয়ে তাকিয়ে রইল। যতক্ষণ না আমজাদ চাচা আর জরিনা বানুর ছায়াটা পথের বাঁকে মিলিয়ে যায়, তার মনে হচ্ছিল সেজন্য এক টুকরো নিরাপদ আশ্রয় পেছনে ফেলে আসছে। গাড়ির ভেতরটা বরফ শীতল আর নীরব। রোহান মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, তার মুখ আগের মতোই কঠিন। তানিশা কিছুক্ষণ চুপ করে থেকে শেষে নিজেই নীরবতা ভাঙল। আপনি ছোটবেলায় কেমন ছিলেন? রোহান প্রশ্নটা শুনে সামান্য অবাক হয়ে তানিশার দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্ন? না মানে, চাচা আপনাকে দুল ভাই বলে ডাকেন। আপনি নাকি খুব আদুরে ছিলেন, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হয় না, তাই জানতে ইচ্ছে হলো। ওসব ছোটবেলার কথা, এখন আর ওসবের কোনো মানে নেই। কেন মানে থাকবে না? মানুষ তো তার অতীত নিয়েই তৈরি হয়। আমি তো আপনাকে একদমই চিনি না। যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথে হয়তো সারা জীবন থাকতে হবে, তার সম্পর্কে একটু তো জানতে হবে, তাই না? তানিশার শেষ কথাটা রোহানের মনে গিয়ে লাগলো। মেয়েটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিশেষ কিছু ছিলাম না, আর 10টা বাচ্চার মতোই। তবে আমার মা প্রায় অসুস্থ থাকতেন। ও, ছোটবেলা থেকেই জানতাম পরিবারের দায়িত্ব একদিন আমাকে নিতেই হবে। বাবা এক হাতে ব্যবসা আর অসুস্থ মাকে সামলাতেন। তাকে দেখে দেখে শিখেছে আবেগের চেয়ে দায়িত্ব বড়। তাই হয়তো তোমার মতো প্রজাপতির পেছনে ছোটার সুযোগ বা সময় কোনোটিই পাইনি। রোহানের কণ্ঠস্বরে কোনো আক্ষেপ ছিল না, ছিল বাস্তবতার এক শীতল সুর। তানিশা চুপ করে তার কথাগুলো শুনল। এই প্রথম তার মনে হলো রোহানের এই কঠিন খোলসের নিচে অন্য একজন মানুষ লুকিয়ে আছে, যে সময়ের আগেই বড় হয়ে যেতে বাধ্য হয়েছে। দুজনের মধ্যে অদ্ভুত এক সমবেদনা তৈরি হলো। প্রায় 3 ঘন্টা পর গাড়িটা শহরের ভেতরে ঢুকলো। গ্রাম্য পরিবেশের পর শহরের কোলাহল তানিশার ভালো লাগছিল না। গাড়িটা একসময় একটা বিশাল উঁচু দেওয়াল ঘেরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রকাণ্ড লোহার গেট খুলে যেতেই গাড়িটা ভেতরে ঢুকলো। বাড়িটা গ্রামের বাড়ির মতো স্নিগ্ধ নয়, বরং আধুনিক, দামি আর সুরক্ষিত। গাড়ি থেকে নামতেই একজন বয়স্ক নারী এগিয়ে এলেন। তার পরনে পরিপাটি শাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা, আর মুখটা ভীষণ গম্ভীর। স্যার, আপনি এসে গেছেন। আপনার কথা মতো সব কিছু তৈরি আছে। ঠিক আছে রহমান চাচি, ইনি তানিশা। আজ থেকে এখানেই থাকবেন, ওনার যেন কোনো অসুবিধা না হয়। রহমান চাচি নামের ওই নারী একবার আপাদমস্তক তানিশাকে দেখলেন। তার দৃষ্টিতে কোনো আবেগ নেই, শুধু নির্লিপ্ততা। ঠিক আছে স্যার, ম্যাডামের ঘর উপরের তলে প্রস্তুত করা আছে। ম্যাডাম শব্দটা শুনে তানিশা একটু চমকে গেল। রোহান তাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। ভেতরটা যেন এক রাজপ্রাসাদ। দামি আসবাবপত্র, ঝাড়বাতি, সবকিছুতেই ঐশ্বর্যের ছাপ, কিন্তু কোথাও যেন প্রাণের ছোঁয়া নেই। রোহান তাকে একটা বড় ঘরের সামনে এনে দাঁড় করালো। এটা তোমার ঘর, তোমার যা যা প্রয়োজন রহমান চাচিকে বলবে, উনি ব্যবস্থা করে দেবেন। আমার ঘর? তাহলে আপনি কোথায় থাকবেন? আমি পাশের ঘরে থাকবো। তানিশা কিছু বলার আগেই রোহান আবার কথা বলে উঠল। তার কণ্ঠস্বর এবার শীতল আর চূড়ান্ত। আর একটা কথা, আমার অনুমতি ছাড়া একেই বাড়ির বাইরে এক পাও ফেলবে না। এটা অনুরোধ নয়, আদেশ। মনে থাকবে? রোহানের শেষ কথাটা তানিশার বুকে ধাক্কা মারল। গ্রামের বাড়িতে সে যেটুকু স্বাধীনতার স্বাদ পেয়েছিল, এখানে এসে সেটাও হারিয়ে গেল।
সে একটা বিশাল বিলাসবহুল খাঁচায় বন্দী হয়ে গেল। তার রক্ষাকর্তা আর বন্দিকর্তা দুটোই এখন একই মানুষ। তানিশা চুপচাপ মাথা নাড়ল। রোহান আর কথা না বাড়িয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তানিশা একা দাঁড়িয়ে রইল তার নতুন ঘরের দরজায়, যে ঘরটা তার কাছে কারাগারের চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। ম্যাডাম, সকালের নাস্তা টেবিলে দেওয়া হয়েছে। স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আসছি। তানিশা একটা লম্বা হাই তুলে বিছানা থেকে নামলো। বিশাল ঘরটা চারিদিকে তাকিয়ে তার আবারও মনটা খারাপ হয়ে গেল। সে তৈরি হয়ে নিচে নামলো। রোহান ডাইনিং টেবিলে বসে একটা ফাইল দেখছিল। এসেছো? বসো। গুড মর্নিং। মর্নিং। আজ থেকে তোমার জন্য একজন টিচার আসবেন। বিকেলে তোমাকে পড়াতে শুরু করবেন। টিচার কেন? আমি তো কলেজে যেতে চেয়েছিলাম। এখন সেটা সম্ভব নয়। নিরাপত্তার কারণে তোমাকে বাড়িতে পড়াশোনা করতে হবে। এটা নিয়ে কোনো তর্ক নয়। কিন্তু সারাদিন আমি এই জেলখানায় একা একা থাকবো, কি করব? বই পড়বে। লাইব্রেরিতে অনেক বই আছে। তোমার যা পছন্দ পড়তে পারো। রোহান ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালো। সে অফিসের জন্য তৈরি। আমি অফিস যাচ্ছি। ফিরতে রাত হবে। তোমার প্রয়োজন হলে রহমান চাচিকে বলবে। আর মনে করে আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে একদম বের হবে না। বাগানেও যেতে পারবো না? না। রোহান আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। তানিশা একা টেবিলে বসে রইল। তার খাবার ইচ্ছেটাই মরে গেল। কিছুক্ষণ পর সে বাড়ির ভেতরে পায়চারি করতে লাগলো। রহমান চাচি তার দিকে কড়া চোখে নজর রাখছেন। চাচি, আমি একটু ছাদে যাব। দুঃখিত ম্যাডাম, স্যারের আদেশ, আপনি এই বিল্ডিংয়ের বাইরে কোথাও যেতে পারবেন না। ছাদের বাইরে। এটা একটা বাড়ি নাকি জেলখানা? দম আটকে আসছে আমার। তানিশা রাগে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঠিক তখনই ঘরের দরজায় হালকা টোকা পড়লো। কে? ম্যাডাম, আমি লিমা, আপনার ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম। এখন না, পরে এসো। ম্যাডাম, আপনার কি মন খুব খারাপ? তানিজা দরজা খুলল। তার সামনে একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় আর সহানুভূতি। তুমি কি করে জানলে? আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। একা একা থাকলে এমন লাগে। স্যার আপনার ভালোর জন্যই চিন্তা করেন ম্যাডাম। কিসের ভালো? এটা তো বন্দি জীবন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবেন। আপনি কিছু খাবেন? আমি এনে দেবো। না। লিমা নামের মেয়েটা চলে গেল, কিন্তু তার সহানুভূতিটুকু তানিশার মনকে কিছুটা স্পর্শ করলো। এই পাথরের বাড়িতেও তাহলে নরম মনের মানুষ আছে। বিকেলে কলিং বেলের শব্দ হলে রহমান চাচি দরজা খুলতেই একজন সুদর্শন যুবক ভেতরে ঢুকলো। আমি আয়ান, তানিশা ম্যাডামের কাছে এসেছি। আমি তার নতুন টিউটর। আসুন, ম্যাডাম তার ঘরেই আছে। আয়ান তানিশার ঘরে এসে তাকে দেখে সামান্য অবাক হলো। তুমি তানিশা? আমি আয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসুন। আমাকে আয়ান ভাইয়া বলতে পারো। আমি তোমার চেয়ে খুব বেশি বড় নই। তো কোন বিষয়গুলো তোমার কঠিন লাগে? আয়ানের বন্ধুত্বপূর্ণ আচরণে তানিশা কিছুক্ষণেই সহজ হয়ে গেল। অনেকদিন পর সে তার বয়সী কারো সাথে মন খুলে কথা বলার সুযোগ পেল। পড়াশোনার পাশাপাশি তার নানা বিষয়ে গল্প জুড়ে দিল। জানেন ভাইয়া, আমার কলেজটা খুব সুন্দর ছিল। কত বন্ধু ছিল আমার। তাহলে তুমি বাড়িতে পড়ছো কেন? ও, এমনি কিছু পারিবারিক সমস্যার জন্য। তারা হাসাহাসি করে কথা বলছিল। ঠিক তখনই ঘরের দরজায় রোহান এসে দাঁড়ালো। অফিস থেকে সে একটু আগেই ফিরেছে। পড়াশোনা কেমন চলছে? রোহানের গম্ভীর কণ্ঠস্বরে তানিশা আর রায়ান দুজনেই চমকে উঠল। স্যার, আপনি খুব ভালো। তানিশা খুব মেধাবী, খুব তাড়াতাড়ি সব বুঝতে পারে। হুম, আপনার আজকের জন্য সময় শেষ। আপনি এখন আসতে পারেন। বিলটা মাস শেষে পাঠিয়ে দেবেন। জি আচ্ছা, আসি তাহলে তানিশা। আচ্ছা ভাইয়া। আয়ন চলে যাওয়ার পর রোহান তানিশার দিকে ফিরল। তার চোখে শীতল দৃষ্টি। টিচারের সাথে এত গল্প করার কোনো প্রয়োজন নেই। আমরা তো পড়া নিয়ে কথা বলছিলাম। ভাইয়া, এত তাড়াতাড়ি ভাইয়া বানিয়ে ফেলার দরকার কি? উনি তোমাকে পড়াতে আসেন, সম্পর্ক তৈরি করতে নয়। শুধু পড়াশোনা মনোযোগ দেবে। আপনি অকারণে সন্দেহ করছেন। আমি যা বলেছি সেটা মনে রাখলেই হবে। রোহানার এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তানিশা রাগে দুঃখে স্তব্ধ হয়ে বসে রইল। যে মানুষটা তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে, সেই মানুষটাই তাকে সামান্য স্বাভাবিক জীবনযাপন করতে দিচ্ছে না। এই অদ্ভুত অধিকারবোধের নাম মানে কি?
ভালোবাসা নাকি বন্দিত্ব, সে কিছুই বুঝতে পারছিল না। পরদিন সকালে নাস্তার টেবিলে একটা শীতল নীরবতা বিরাজ করছিল। তানিশা ইচ্ছাকৃতভাবেই রোহানের চোখের দিকে তাকাচ্ছিল না। তোমার সবগুলো বই এসে গেছে, আমি লাইব্রেরিতে সাজিয়ে রাখতে বলেছি। হুম। তানিশার সংক্ষিপ্ত জবাবে রোহান কাগজ থেকে চোখ সরালো। আমার উপর রেগে আছো? আমার কি সেই অধিকার আছে? আপনি যা বলবেন আমাকে তো তাই শুনতে হবে। আমি তো এই বাড়ির পুতুল ছাড়া আর কিছুই না। তানিশা, আমি তোমার ভালোর জন্যই। থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি এখন সবটাই বুঝি। তানিশার কথা না বাড়িয়ে নাস্তা না সেরেই উঠে নিজের ঘরে চলে গেল। রোহান একটা ভারী দীর্ঘশ্বাস ফেললো। বিকেলে আয়ান পড়াতে এলো। তানিশা আগের দিনের মতো সহজ হতে পারলো না। সে বইয়ের দিকে তাকিয়েই রইল। কি ব্যাপার তানিশা, আজ এত চুপচাপ? কাল তো তুমি অনেক কথা বলছিলে। না, কিছু না স্যার, চলুন পড়া শুরু করি। আমাকে আবার স্যার বলছো? আমি কিন্তু রাগ করব। আপনি আমার শিক্ষক, আপনাকে স্যার বলাই উচিত। আয়ান বুঝতে পারছিল কোথাও একটা সমস্যা হয়েছে। সে আর জোর করলো না, শুধু পড়ানোতে মনোযোগ দিল। কিন্তু পুরোটা সময় সে অনুভব করলো ঘরের বাইরে কেউ যেন তাদের উপর নজর রাখছে। আয়ান চলে যাওয়ার পর তানিশার একাকিত্ব আরো বেড়ে গেল। এই বিশাল বাড়িতে তার কথা বলার মতো একটাও মানুষ নেই। তার হঠাৎ করেই তার সবচেয়ে কাছের বান্ধবী নীলার কথা মনে পড়লো। তার সাথে কথা বলতে পারলে হয়তো মনটা একটু হালকা হতো, কিন্তু তার কাছে কোনো ফোন নেই। সে কিছুক্ষণ চিন্তা করে লিমাকে খুঁজতে গেল। লিমা তখন রান্নাঘরে রহমান চাচির আড়ালে কাজ করছিল। রিমা, এদিকে একটু শোনো। জি ম্যাডাম। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? খুব দরকার। কি সাহায্য ম্যাডাম? রহমান চাচি দেখে ফেললে আমার চাকরি থাকবে না। কেউ দেখবে না। আমার একটা ফোন লাগবে, খুব সাধারণ একটা ফোন হলেই চলবে। আমি শুধু আমার এক বান্ধবীর সাথে একটু কথা বলবো, প্লিজ না করো না। ফোন? কিন্তু স্যার যদি জানতে পারেন? তিনি জানবেন না। আমি তোমায় টাকা দেব, তুমি কাল আসার সময় আমার জন্য একটা ফোন নিয়ে আসতে পারবে? লিমা তানিশার অসহায় মুখের দিকে তাকিয়ে না করতে পারল না। সে ভয়ে ভয়ে মাথা নাড়ল। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করব। সন্ধ্যায় রোহান অফিস থেকে ফিরল। তার হাতে একটা সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে মোড়ানো প্যাকেট। সে সোজা তানিশার ঘরে গেল। তানিশা তখন জানালার বাইরে তাকিয়েছিল। এটা তোমার জন্য। তানিশা ঘুরে তাকালো। রোহান তার দিকে একটা বইয়ের সেট এগিয়ে দিল। এসবের কি দরকার ছিল? তুমি বলেছিলে লাইব্রেরিতে তোমার পছন্দের লেখকের বই নেই, তাই নিয়ে এলাম। ভাবলাম এগুলো পড়লে তোমার সময় কাটবে। তানিশা অবাক হয়ে গেল। তার পছন্দের লেখকের নাম এই লোকটা মনে রেখেছে। তার রাগী মনটা একটু নরম হলো। ধন্যবাদ। তুমি সবসময় তো রেগে থাকো কেন? আপনি আমাকে যেভাবে বন্দি করে রেখেছেন তাতে কি আমার হাসি খুশি থাকার কথা? আমি বন্দি করে রাখিনি তানিশা, আমি তোমাকে চিন্তামুক্ত রাখতে চাই। কিসের চিন্তা? কি বিপদ আমার? আপনি কিছুই পরিষ্কার করে বলেন না। রোহান কিছুক্ষণ চুপ করে রইল। সে বুঝতে পারলো মেয়েটাকে অন্ধকারে রেখে তার বিশ্বাস অর্জন করা সম্ভব নয়। ঠিক আছে, বসো। আমি তোমাকে কিছু কথা বলছি, কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে, ভয় পাবে না। বলুন। তোমার বাবা, মানে আমার শ্বশুর মশাইয়ের একজন ব্যবসায়িক অংশীদার ছিল, নাম শফিক চৌধুরী। শফিক আঙ্কেল? আমি তো তাকে ছোটবেলা থেকেই চিনি। সেই লোকটাই তোমার বাবার সবচেয়ে বড় শত্রু। সে তোমার বাবার সাথে প্রতারণা করে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল। তোমার বাবা রাজি না হওয়ায় সে তোমাদের পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। ক্ষতি? কিসের ক্ষতি? সে তোমাকে টার্গেট করেছিল তানিশা। সে চেয়েছিল তোমাকে কিডন্যাপ করে তোমার বাবাকে ব্ল্যাকমেল করতে। কথাগুলো শুনে তানিশার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষটাকে সে আঙ্কেল বলে ডাকতো সে এত ভয়ঙ্কর হতে পারে। তাহলে আমাদের এই বিয়েটা? তোমাকে তার নাগালের বাইরে রাখার এটাই ছিল সবচেয়ে নিরাপদ এবং একমাত্র উপায়। রোহানা আমাদের স্ত্রী হিসেবে তোমাকে স্পর্শ করার সাহস শফিক চৌধুরী বা তার মতো 10 জনও পাবে না। সব রহস্যের পর্দা সরে গেল। তানিশা স্তব্ধ হয়ে রোহানের দিকে তাকিয়ে রইল। এতদিন ধরে যে মানুষটাকে সে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা, তার জেলখানা জেলার ভেবে এসেছে, সেই মানুষটাই আসলে তার সবচেয়ে বড় রক্ষা কবচ। তার রাগী চোখের আড়ালে তার শাসনের পেছনে যে এত বড় একটা কারণ লুকিয়েছিল তা সে কল্পনাও করতে পারেনি। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো।
তবে এবার তার রাগ বা অভিমানের কারণে নয়, বরং এক তীব্র অনুশোচনা আর কৃতজ্ঞতা থেকে। রোহানের বলা সত্যটা জানার পর তানিশার পৃথিবীটা যেন মুহূর্তেই থমকে গিয়েছিল। তার চোখের সামনে এতদিন ধরে জমা থাকা সব রাগ, ক্ষোভ, অভিমান গলে গিয়ে জায়গা করে নিল এক গভীর কৃতজ্ঞতার অনুশোচনা। আমি আমি এইসবের কিছুই জানতাম না। আমি আপনাকে অনেক ভুল বুঝেছি। কত কি বলেছি আমি আপনাকে। আমায় মাফ করে দিন। তোমার কোনো দোষ নেই তানিশা, দোষটা আমার। আমারও উচিত ছিল তোমাকে সবকিছু আগে খুলে বলা। আমি শুধু চাইনি তুমি এত অল্প বয়সে এসব জেনে ভয় পাও। তানিশা ফুপিয়ে কেঁদে উঠল। রোহান ইতস্তত করে তার পাশে বসলো, খুব সাবধানে, যেন তানিশা ভয় না পায়। সে তার মাথায় হাত রাখলো। এখন সবটা জেনেছ, তাই না? এবার অন্তত বিশ্বাস করবে যে আমি যা কিছু করি তোমার ভালোর জন্য করি। তানিশা কান্নারত চোখে মাথা নাড়ল। তার কাছে এই স্পর্শটা, এই গলার স্বরটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হলো। পরদিন সকালে বাড়ির পরিবেশটাই ছিল অন্যরকম। তানিশা যখন নাস্তার টেবিলে এলো, তখন তার চোখে মুখে কোনো অভিযোগ ছিল না, ছিল এক স্নিগ্ধ শান্তি। আপনার অফিসে জন্য দেরি হয়ে যাচ্ছে না? আর 10 মিনিট। তুমি ঠিক আছো তো? রাতে ঘুম হয়েছিল? আমি একদম ঠিক আছি। আপনি নিজের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন। চিন্তা করো না, আমার জন্য ভাবার আগে নিজের কথা ভাববে। রোহান অফিসে চলে যাওয়ার পর বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল। কিন্তু আজ তানিশার নিজেকে বন্দি মনে হচ্ছিল না। সে এখন জানে এই বাড়ির উঁচু দেয়ালগুলো তাকে বাইরের বিপদ থেকে আড়াল করে রেখেছে। ঠিক দুপুরে যখন রহমান চাচি তার ঘরে বিশ্রাম ছিলেন, লিমা ভয়ে ভয়ে তানিশার ঘরে এলো। ম্যাডাম, এই নিন। লিমা তার ওড়নার ভেতর থেকে একটা ছোট বাটন ফোন বের করে তানিশার হাতে দিল। কেউ দেখার আগে লুকিয়ে ফেলুন, আমি যাই। ফোনটা হাতে নিয়ে তানিশার মনে অপরাধবোধ কাজ করতে লাগলো। গতকালও সে এই ফোনটার জন্য কতটা মরিয়া ছিল, আর আজ এখন আর তার রোহানের আড়ালে কিছুই করতে ইচ্ছে করছে না। যে মানুষটা তার জন্য এত বড় ঝুঁকি নিয়েছে, তার বিশ্বাস সে ভাঙবে কি করে? সে ফোনটা চালু না করে ড্রয়ারের এক কোণায় লুকিয়ে রাখলো। বিকেলে রোহান খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তার মুখ ভীষণ গম্ভীর। এসে কাউকে ফোনে কঠিন গলায় নির্দেশ দিচ্ছিল। কি, সে শহরের বাইরে কেন? শেষবার কোথায় দেখা গেছে? ওর উপর 24 ঘন্টা নজর রাখো, সে যেন কোনোভাবে বাড়ির কাছাকাছি ঘেঁচতে না পারে। আমি আসছি। রোহান ফোনটা রাখতেই দেখলো তানিশা দরজায় দাঁড়িয়ে আছে। তার চোখে ভয়। সব ঠিক আছে? শফিক চৌধুরীর কোনো খবর? না, তেমন কিছু না। অফিসের চাপ, তুমি চিন্তা করো না। আপনি আবার আমার কাছে লুকাচ্ছেন? আমি আপনার গলার স্বর শুনেই বুঝেছি কিছু একটা হয়েছে। প্লিজ আমায় বলুন। তানিশা, আমি তোমাকে এসবে জড়াতে চাই না। আমি তো এর মধ্যেই জড়িয়ে আছি রোহান। আমাকে আর বাচ্চা মেয়ে ভাববেন না। আমি আপনার স্ত্রী, আপনার বিপদের সমান অংশীদারও আমি। আমাকে বলুন না, আমি কিভাবে আপনার পাশে থাকতে পারি। আমাকে শক্তি দিন, ভয় নয়। তানিশার কণ্ঠস্বরের দৃঢ়তায় রোহান স্তব্ধ হয়ে গেল। সে অবাক হয়ে দেখলো তার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্চি মেয়েটার চোখে মুখে কি ভীষণ আত্মবিশ্বাস আর বুদ্ধিমত্তার ছাপ। সে যাকে এতদিন রক্ষা করার কথা ভেবেছে, সে এখন তার পাশে দাঁড়ানোর কথা বলছে। তুমি সত্যিই ভয় পাবে না? আপনি পাশে থাকলে কোনো ভয় নেই। রোহান একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিল। শফিক চৌধুরী এখন আর শহরে নেই, সে আমাদের গ্রামের বাড়ি থেকে গেছে। আমার ধারণা সে তোমার বাবার খোঁজ করছে, যাতে তাকে চাপ দিয়ে তোমার ঠিকানা বের করতে পারি। বাবা? তাহলে তো বাবার বিপদ। আমি আমজাদ চাচাকে সতর্ক করে দিয়েছি, আর আব্বুকেও অন্য একটা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু এখন তোমাকে আমার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, একটাও ভুল করা চলবে না। আমি আপনার উপর বিশ্বাস করি। এখন বলুন কি করতে হবে আমায়। রোহান প্রথমবার তানিশার চোখে ভয় বা কান্নার বদলে দেখলো এক অদ্ভুত সাহস। সে বুঝতে পারলো তার পিচ্চি বউটা এখন শুধু তার সুরক্ষার পাত্রী নয়, বরং এই কঠিন যুদ্ধের একজন সহযোদ্ধা হয়ে উঠছে। তাদের সম্পর্কটা এখন আর শুধু স্বামী স্ত্রী নয়, বরং একে অপরের সবচেয়ে বড় ভরসার জায়গা হয়ে উঠলো। রোহানের স্টাডি রুমের দরজাটা এতদিন তানিশার জন্য এক অঘোষিত নিষিদ্ধ এলাকা ছিল, কিন্তু আজ রাতে সেই দরজাটা খোলা। ঘরের ভেতরে রোহান তার সিকিউরিটি চিফের সাথে ফোনে কথা বলছে, আর সোফায় বসে তানিশা গভীর মনোযোগ দিয়ে সবটা শুনছে। তার চেহারায় ভয়ের বদলে ফুটে উঠেছে এক অদ্ভুত একাগ্রতা। না, গ্রামের বাড়িতে ফোর্স আরো বাড়াতে হবে না। শফিক চৌধুরী চালাক লোক,
সে বুঝতে পারবে আমরা সতর্ক হয়ে গেছি। সে ওখানে আর সময় নষ্ট করবে না। শহরে ঢোকার প্রত্যেকটা পয়েন্টে নজর রাখো। আমার ধারণা সে ছদ্মবেশে শহরে ঢোকার চেষ্টা করবে। ওকে, আমাকে প্রতি ঘন্টার আপডেট দেবে। জোহান ফোনটা রেখে সোফায় তানিশার পাশে এসে বসলো। তার কপালে চিন্তার গভীর ভাঁজ। শফিক আঙ্কেল যদি বাবাকে খুঁজে না পায় তাহলে তার পরের চাল কি হতে পারে? সে শহরে ফিরে আসার চেষ্টা করবে, কারণ তার আসল টার্গেট তুমি। অথবা সে এমন কাউকে খুঁজবে যাকে ব্যবহার করে আমার উপর চাপ সৃষ্টি করা যায়। আপনার কোনো বন্ধু বা ব্যবসার প্রতিযোগী? হতে পারে। আমার প্রত্যেকটা মুভমেন্টের উপর ওরা নজর রাখছে। তানিশা কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। ছোটবেলা থেকে শফিক চৌধুরীকে সে দেখে এসেছে। তার স্বভাব, তার অহংকার সবই তার চেনা। শফিক আঙ্কেলের একটা খুব বড় দুর্বলতা আছে। কি? তার একমাত্র মেয়ে স্নেহা আমার চেয়ে বছর দুয়েকের বড়, বিদেশে পড়াশোনা করে। তবে তার বাবার পৃথিবী সে। মেয়ের গায়ে একটা আঁচড় লাগুক এটা শফিক আঙ্কেল সহ্য করতে পারবে না। রোহান অবাক হয়ে তানিশার দিকে তাকালো। তার সিকিউরিটি টিম অনেক খুঁজেও শফিক চৌধুরী তেমন কোনো দুর্বলতা বের করতে পারেনি। আর এই পিচ্চি মেয়েটা এক মুহূর্তে এত বড় একটা তথ্য দিয়ে দিল। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ তানিশা, অনেক কাজে লাগতে পারে। আমি আপনাকে সাহায্য করতে চাই রোহান, আমায় শুধু বলুন কি করতে হবে। রোহানের মনটা এক অজানা গর্বে ভরে উঠল। সে বুঝতে পারছিল তার স্ত্রী শুধু তার আশ্রয়ে থাকা এক অসহায় কিশোরী নয়, বরং বুদ্ধিমত্তায় সে অনেকের চেয়ে এগিয়ে। পরের দিনটা কাটলো এক চাপা উত্তেজনায়। রোহান অফিসে গেলেও প্রতি ঘন্টায় ফোন করে তানিশার খোঁজ নিচ্ছিল। আর তানিশা, তার মাথায় তখন অন্য চিন্তা। বাবা আর রোহানের সুরক্ষা নিশ্চিত, কিন্তু তার মায়ের কি হবে? রোহান এমনিতে অনেক চাপে আছে, তাকে এই নিয়ে নতুন করে চিন্তায় ফেলতে ইচ্ছে করলো না। সে ড্রয়ার থেকে লিমার দেওয়া সেই গোপন ফোনটা বের করলো। অনেক দ্বিধা নিয়েও শেষ পর্যন্ত সে তার সবচেয়ে কাছের বান্ধবী নীলাকে ফোন করলো। হ্যালো নীলা, আমি তানিশা। তানিশা, তুই কোথায়? তোর ফোন বন্ধ কেন? কাকিমা তোকে নিয়ে কি পরিমাণ চিন্তা করছে তুই জানিস? আর তোর বিয়ে হয়ে গেল, আমাদের জানালিও না। তোর বর তোকে আটকে রেখেছে, তাই না? আরে থাম, একসঙ্গে এত প্রশ্ন করিস না। আমার হাতে সময় নেই একদম। তুই শুধু আমার একটা কাজ করে দিবি। কি কাজ আগে বল। তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি। আর রোহান আমার স্বামী, সে পৃথিবীর সেরা মানুষ। একটা সমস্যায় আছি, তবে বিপদটা অন্য জায়গায়। তুই কি আজ বিকেলে একবার আমাদের পুরনো বাড়ির আশেপাশে যেতে পারবি? কেন, কি হয়েছে? তুই শুধু দেখবি কোনো অপরিচিত লোক বা গাড়ি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে কিনা। বিশেষ করে মায়ের উপর খেয়াল রাখবি, কিন্তু খবরদার এমনভাবে যাবি যেন কেউ তোকে সন্দেহ না করে। আর কাজটা হয়ে গেলে আমাকে এই নাম্বারেই ফোন করবি প্লিজ নীলা, এটা আমার জন্য খুব জরুরি। ঠিক আছে, আমি যাব, কিন্তু তুই নিজের খেয়াল রাখিস। ফোনটা রেখে তানিশার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে কি ঠিক কাজ করলো? রোহানের বিশ্বাস ভেঙে ফেললো না তো? কিন্তু মায়ের চিন্তায় সে আর কিছু ভাবতে পারছিল না। সেই রাতটা ছিল বেশ শান্ত। রোহান কাজ সেরে যখন স্টাডিতে গেল, তখন দেখলো টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ রাখা। সে অবাক হয়ে পেছনে তাকাতেই দেখলো তানিশা দরজায় দাঁড়িয়ে আছে। আপনি সারাদিন অনেক পরিশ্রম করেন, ভাবলাম কফি খেলে হয়তো ভালো লাগবে। ধন্যবাদ। রোহান কফির মগে চুমুক দিল। তানিশা তার সামনে এসে চেয়ার টেনে বসলো। তোমার ঘুমানো উচিত, অনেক রাত হয়েছে। আপনার চিন্তা হলে আমার ঘুম আসে না। তানিশার সহজ স্বীকারোক্তিতে রোহানের বুকের ভেতরটা উষ্ণ হয়ে উঠল। সে কাজ থেকে চোখ সরিয়ে তানিশার দিকে পূর্ণ মনোযোগ দিল। তুমি কি কখনোই বিয়েটা নিয়ে আফসোস করো তানিশা? সত্যি বলবো, হুম। আগে খুব করতাম। মনে হতো আমার জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু এখন করি না। এখন ভাবি সেদিন যদি আপনার সাথে আমার বিয়েটা না হতো তাহলে আমার কি হতো হয়তো। তানিশার গলা ধরে এলো। রোহান তার চেয়ার থেকে উঠে এসে তানিশার সামনে দাঁড়ালো। আলতো করে তার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কিচ্ছু হতে দিতাম না আমি। তাদের আবেগঘন মুহূর্তটা এক ফোনের শব্দে ভেঙে গেল। রোহানের সিকিউরিটি টিমের ফোন। সে ফোনটা কানে লাগিয়ে কিছুক্ষণ কথা বলল, আর তার মুখটা কঠিন হয়ে গেল। ঠিক আছে, আমি দেখছি। ফোন রেখে সে দ্রুত ল্যাপটপ অন করলো। কি হয়েছে? শফিক চৌধুরীর শহরে ঢুকেছে ছদ্মবেশে। আমরা তাকে ট্র্যাক করতে পারিনি। কথাগুলো বলেই রোহান তার টিমের পাঠানো কিছু
সার্ভেইল্যান্স ফুটেজের ছবি দেখতে লাগলো। ছবিগুলো শহরের বিভিন্ন এন্ট্রি পয়েন্টের। এদের মধ্যে কি কাউকে কি তুমি চেনো? দেখো তো, শফিক চৌধুরীর সাথে আগে দেখেছো এমন কেউ? তানিশা ঝুঁকে পড়ে ছবিগুলো দেখতে লাগলো। সব অচেনা মুখ। হঠাৎ একটা ছবিতে তার চোখ আটকে গেল। একটা লোক, যে শফিক চৌধুরীর পেছনে দাঁড়িয়ে আছে। লোকটার মুখটা অস্পষ্ট, কিন্তু তার হাতে একটা জিনিস ধরা, যা তানিশার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। একটা অদ্ভুত দর্শন, রূপোলি লাইটার। বিকেলে যখন আয়ান স্যার তাকে পড়াচ্ছিলেন, তখন তিনি কথা বলার সময় পকেট থেকে রুমাল বের করতে গিয়ে ভুল করে লাইটারটা ফেলে দিয়েছিলেন। হুবহু একই রকম দেখতে। কি হলো, কাউকে চেনেছো? তানিশার মুখ থেকে কথা বের হচ্ছিল না। তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেছে। লোকটাকে লোকটাকে আমি চিনি না, কিন্তু কিন্তু কি? তার হাতের ওই লাইটারটা, ওটা আমি আজকেই দেখেছি। জোয়ান ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কোথায় দেখেছো? কার সাথে? অ্যান্সার কাছে। ঘরের ভিতর যেন বজ্রপাত হলো। জোয়ান স্তব্ধ হয়ে তানিশার মুখের দিকে তাকিয়ে রইল। যে বিপদকে সে এতদিন বাড়ির দেয়ালের বাইরে আটকে রাখার চেষ্টা করছিল, সেই বিপদ আসলে এক সাদাসিধে শিক্ষকের ছদ্মবেশে তাদের শোবার ঘরের পর্যন্ত পৌঁছে গেছে। তাদের সবচেয়ে সুরক্ষিত আশ্রয়টাই এখন সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। রোহানের স্টাডি রুমের ভারী বাতাসে তখন পিনপতন নীরবতা। ল্যাপটপের স্ক্রিনে ভেসে থাকা ঝাপসা ছবিটার দিকে তাকিয়ে তানিশা পুরো পৃথিবীটা দুলছিল। যে বিপদকে সে দেয়ালের বাইরের জগতের অংশ ভেবে এসেছে, সেই বিপদ যে শিক্ষকের বেশে তার পড়ার টেবিলে এসে বসেছে, এটা ভাবতেই তার শিরদাঁড়া দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তুমি নিশ্চিত তানিশা? তুমি ঠিক এই জিনিসটা দেখেছো? কোনো ভুল হচ্ছে না তো? না, আমি 100% শিওর। কাল উনি পেন তোলার সময় ওটা ওনার পকেট থেকে পড়ে গিয়েছিল। অদ্ভুত দেখতে বলে আমার মনে আছে, উনি খুব তাড়াতাড়ি তুলে নিয়েছিলেন। রোহানের মুখটা মুহূর্তে পাথরের মতো কঠিন হয়ে গেল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শিকারের হিংস্রতা আর শীতল মস্তিষ্কের ধারালো গণনা। সে এক মুহূর্ত সময় নষ্ট করলো না। দ্রুত ফোন তুলে তার সিকিউরিটি চিফকে ডায়াল করলো। তার গলার স্বর ছিল বরফ শীতল, যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু প্রতিটি শব্দও ছিল ইস্পাতের মতো ধারালো। আরহাম, কোড রেড। আমাদের অ্যাসেট কম্প্রোমাইজড। থ্রেট এখন বাড়ির ভেতরে। ইমিডিয়েটলি পুরো বাড়ির লকডাউন করো। বাইরের কেউ ঢুকবে না, ভেতরে কেউ বেরোবে না। প্রত্যেকটা এক্সিট পয়েন্ট সিল করে দাও। আর যেন কাজটা হবে নিঃশব্দে। বাড়ির অন্য স্টাফরা যেন কিছু টের না পায়। ফোনটা কেটেই রোহান ঘুরে দাঁড়ালো। সে প্রায় এক লাফে তানিশার কাছে এসে তার হাত ধরে টেনে ঘরের মাঝখানে নিয়ে এলো, জানালা থেকে দূরে। আয়ের নামে আমাদের বাড়িতে কেউ নেই তানিশা। সে শফিক চৌধুরীর পাঠানো গুপ্তচর। ঈশ্বর জানে সে এতদিন ধরে আমাদের কত তথ্য পাচার করেছে। সে হয়তো শুধু তথ্য সংগ্রহের জন্য আসেনি, হয়তো কোনো সুযোগের অপেক্ষা ছিল। তোমাকে একা পাওয়ার সুযোগ। তার মানে ও আমায় মারতে এসেছিল? মারতে অথবা তুলে নিয়ে যেতে, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। সে এখন আমাদের ফাঁদে আটকে গেছে। এখন এখন কি হবে? কাল সে আবার তোমাকে পড়াতে আসবে, আর তুমি এমন ব্যবহার করবে যেন তুমি কিছুই জানো না। তোমাকে একদম স্বাভাবিক থাকতে হবে। রোহানের কথা শুনে তানিশার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। আমি আমি পারবো না রোহান। ওই লোকটার সামনে আমি স্বাভাবিক থাকার অভিনয় করতে পারবো না, খুব ভয় করছে আমার। পারবে তানিশা, তোমাকে পারতেই হবে। তোমাকে ভয় পাওয়া চলবে না। তোমার ভয়ই হবে ওই লোকটার সবচেয়ে বড় অস্ত্র। তুমি শুধু আগের মতোই থাকবে, বাকিটা আমি সামনে নেব। রোহান তার পরিকল্পনাটা তানিশাকে বোঝাতে শুরু করলো। তার চোখে মুখে ছিল অদ্ভুত এক শান্ততা, যা তানিশার ভয়কে ধীরে ধীরে সাহসে পরিণত করছিল। আমি তোমার জামায় একটা খুব ছোট, প্রায় অদৃশ্য একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে দেব। তুমি শুধু স্বাভাবিকভাবে কথা বলবে, চেষ্টা করবে কথার ছলে তার কাছ থেকে বের করার সে কেন এসছে, তার উদ্দেশ্য কি। পারবে না? আমি চেষ্টা করব। আমার পিচ্ছি বউটা খুব সাহসী, আমি জানি। রোহানের মুখে প্রথমবার বউ ডাক শুনে তানিশার ভয়ার্ত মনের ভিতরেও এক ঝলক উষ্ণ বাতাস বয়ে গেল। সে শক্ত করে রোহানের হাতটা চেপে ধরল। সেই রাতে টেনশনে তানিশার ঘুম এলো না। তার মাথায় ঘুরছিল শুধু আয়নের মুখটা। কি ভীষণ বন্ধুত্বপূর্ণ ব্যবহার, কি মিষ্টি হাসি, অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিষধর সাপ। ঠিক তখনই তার মনে পড়ল নীলার কথা।
সে তো তাকে ফোন করে খবর দেওয়ার কথা বলেছিল। এই চরম উত্তেজনার মুহূর্তে সে কি রোহানকে তার গোপন ফোনের কথা বলবে? রোহানকে তাকে ভুল বুঝবে? তার বিশ্বাসটাকে ভেঙে যাবে? অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল এখন রোহানকে নতুন করে কোনো চাপ দেওয়া ঠিক হবে না। সে নিঃশব্দে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলো। ড্রয়ার থেকে লুকিয়ে রাখা ফোনটা বের করে নীলার নাম্বারে ডায়াল করলো। হ্যালো তানিশা, তুই ফোন করেছিস? আমি তোকে জানানোর জন্য ছটফট করছিলাম। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? মা ভালো আছে? হ্যাঁ, কাকিমা ভালো আছেন। আমি ওনাদের বাড়ির পাশ দিয়ে ঘুরে এসেছি। সন্দেহজনক কিছু দেখিনি, কিন্তু কিন্তু কি নীলা, তাড়াতাড়ি বল। আমি যখন ফিরছিলাম তখন আমাদের পাড়ার পুরনো লাইব্রেরিটার সামনে একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখলাম। আর আমি নিজের চোখে দেখেছি শফিক চৌধুরী খুব তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সের ভিতরে কাউকে ঢোকালো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শফিক চৌধুরীর সাথে আয়ান ভাইয়াও ছিল, তোর টিউটর। নীলার কথা শুনে তানিশার পায়ের নিচের মাটি সরে গেল। আয়ান তাহলে শুধু বাড়ির ভিতরে নয়, বাইরেও সক্রিয়। কিন্তু অ্যাম্বুলেন্সে কে ছিল? কাকে নিয়ে গেল ওরা? এই তথ্যটা তো ভীষণ জরুরি। রোহানকে এটা এক্ষুনি জানানো দরকার। পরদিন সকালটা ছিল বছরের দীর্ঘতম সকাল। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল রোহান খুব সাবধানে তার সালোয়ারের কলারের নিচে ছোট্ট একটা বোতামের মতো ডিভাইস লাগিয়ে দিচ্ছে। একদম ভয় পাবে না, আমি পাশের ঘরেই থাকবো। হেডফোনে তোমাদের সব কথা শুনতে পাবো। আর আমার লোকেরাও বাড়ির প্রতিটি কোণে প্রস্তুত আছে। সে পড়ানোর কোনো পথই পাবে না। শুধু মনে রাখবে, তুমি একা নও। ঠিক 10টায় কলিং বেল বেজে উঠল। আয়ন এসেছে। তানিশা বুক ভরা সাহস নিয়ে দরজা খুলল, মুখে একটা মেকি হাসি ঝুলিয়ে। গুড মর্নিং তানিশা, কী ব্যাপার? আজ তোমাকে এত ফ্রেশ লাগছে। তেমন কিছু না স্যার, রাতে ঘুমটা ভালো হয়েছে। তারা পড়ার টেবিলে বসলো। তানিশার বুকের ভেতরটা হাতুড়ির মতো পিটছিল, কিন্তু সে বাইরে প্রকাশ করলো না। স্যার, কাল আপনার লাইটারটা দেখেছিলাম, খুব ইউনিক তো। আয়ান প্রশ্নটা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখের মণিতে ফুটে উঠল এক সূক্ষ্ম সন্দেহ। ও, এটা তেমন কিছু না, এক বন্ধু গিফট করছে। আচ্ছা চলো পড়া শুরু করা যাক। তানিশা বুঝতে পারলো লোকটা খুব ধূর্ত। সে আর কথা না বাড়িয়ে পড়ায় মন দেওয়ার ভান করলো। কিন্তু তার মাথায় তখন ঘুরছে নীলার বলা কথাটা। সে আর অপেক্ষা করতে পারলো না। স্যার, 1 মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তানিশা ঘর থেকে বেরিয়ে দ্রুত পাশের ঘরে ঢুকলো, যেখানে রোহান আর তার 2 নিরাপত্তা কর্মী হেডফোনে সব শুনছিল। রোহান, কি হয়েছে? সব ঠিক আছে? আমার একটা কথা শুনুন প্লিজ, রাগ করবেন না। আমি আপনার অগোচরে একটা ফোন ব্যবহার করেছিলাম। তানিশা এক নিঃশ্বাসে নীলার কাছ থেকে পাওয়া পুরো খবরটা রোহানকে বলল। অ্যাম্বুলেন্স, শফিক চৌধুরী আর তার সাথে আয়নের উপস্থিতি, সব তথ্যটা শোনার সাথে সাথে রোহানের চোখ বদলে গেল। সে আয়নকে শুধু গুপ্তচর ভেবেছিল, কিন্তু সে যে কিডন্যাপিং এর সাথেও জড়িত, এটা শোনার পর রোহান বুঝতে পারলো ঝুঁকিটা তার ধারণার চেয়ে অনেক বেশি। আয়নের উদ্দেশ্য হয়তো শুধু তথ্য পাচার নয়, তানিশাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া। আরহাম, পজিশন নাও। আমি সিগন্যাল দিলে ভেতরে ঢুকবে। রোহান তানিশার দিকে ফিরল। তুমি এক্ষুনি ঘরে ফিরে যাও, আর ঠিক 5 মিনিট পর তুমি অজ্ঞান হয়ে পড়ার অভিনয় করবে। পারবে? পারবো। তানিশা ঘরে ফিরতেই আয়ন সন্দিগ্ধ চোখে তাকালো। এ তো দেরি হলো। শরীরটা ভালো লাগছে না স্যার, মাথাটা ঘুরছে। কথাটি বলতে বলতেই তানিশা অজ্ঞান হয়ে চেয়ার থেকে মেঝেতে ঢলে পড়ল। আয়ন হতভম্ব হয়ে গেল। সে কি করবে বুঝতে না পেরে তানিশাকে তোলার জন্য ঝুঁকে পড়তেই ঘরের দরজা সশব্দে খুলে গেল। রোহান আর তার সশস্ত্র নিরাপত্তা কর্মীরা ঝড়ের বেগে ঘরে ঢুকলো। আয়ন কিছু বোঝার আগেই দুজন তাকে জাপটে ধরে মেঝেতে ফেলে দিল। সে তানিশাকে ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগটুকুও পেল না। আমাকে ছেড়ে দে, তোরা আমাকে চিনিস না। আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোর লিডার শফিক চৌধুরীকে চিনি। রোহান আয়নের সামনে ঝুঁকে বসে তার কানে ফিসফিস করে বলল, তোর বসকে ফোন করে বল, তোর আদরের মেয়ে স্নেহা এখন লকডাউনে আমার মানুষদের কড়া নিরাপত্তায় পড়াশোনা করছে। আমার স্ত্রীর গায়ে একটা আঁচড় লাগলে স্নেহার পড়াশোনা ওখানে শেষ হয়ে যাবে। কথাগুলো শুনে আয়নের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। সে বুঝতে পারলো সে যার সাথে খেলতে এসেছিল সে তার চেয়েও ভয়ঙ্কর খেলোয়াড়। আয়নকে যখন ট্রেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তানিশা উঠে দাঁড়িয়েছে। সে ছুটে এসে রোহানকে জড়িয়ে ধরলো।
সব শেষ, বিপদ কেটে গেছে। আমি খুব ভয় পেয়েছিলাম। রোহান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তুমি ফোনটা ব্যবহার করে একদম ঠিক কাজ করেছো। তোমার দেওয়া তথ্যের জন্য আজ আমরা ওকে ধরতে পেরেছি। কিন্তু কথা দাও, ভবিষ্যতে আমার কাছে আর কিছুই লুকাবে না। আমরা একটা টিম, মনে আছে? মনে আছে। বাড়ির ভিতরে সবচেয়ে বড় বিপদটা আজ দূর হলো। তাদের দুজনের বিশ্বাস আর সাহসের কাছে শত্রু পরাজিত হলো। কিন্তু তানিশার মাথায় তখনও ঘুরছিল একটাই প্রশ্ন, তাহলে সেদিন অ্যাম্বুলেন্সে করে ওরা কাকে তুলে নিয়ে গিয়েছিল? আয়নকে যখন রোহানের লোকেরা টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখনও তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। সে ভেবেছিল সে বাঘকে খাঁচায় বন্দি করতে এসেছে, কিন্তু নিজেই যে শেয়ালের মতো ফাঁদে আটকা পড়বে তা তার কল্পনাতেও ছিল না। তানিশা তখনও রেহানের নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে কাঁপছিল। বিপদটা এত কাছ থেকে চলে গেল ভাবতেই তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। সব ঠিক আছে, ও এখন আমাদের কবজায়। কিন্তু কিন্তু আমার বাবার কি হবে? আয়ান তো বলল। আমি জানি আমাদের হাতে সময় খুব কম। রোহান তার নিরাপত্তা প্রধান। আরহামকে ইশারা করলো আয়নকে ভেতরের একটা ঘরে নিয়ে যাওয়ার জন্য। মিনিট দশেকের মধ্যেই রোহান আর তানিশা সেই ঘরে ঢুকলো। আয়ন একটা চেয়ারে বাঁধা, তার চোখে মুখে ভিন্ন ভাব। আমাকে মেরে ফেলো, আমার মুখ থেকে একটা কোথাও বের করতে পারবে না। তোকে মারার কোনো শখ আমার নেই আয়ান। আমার শুধু একটা প্রশ্নের উত্তর চাই, অ্যাম্বুলেন্সে কে ছিল? আমি জানি না। সত্যি? তাহলে শফিক চৌধুরীকে ফোন করে বলি। লন্ডনে তার মেয়ে স্নেহার ভিসার মেয়াদ মনে হয় শেষ হয়ে আসছে। সেখানকার কর্তৃপক্ষ তাকে দেশে ফেরত পাঠানোর কথা ভাবছে। স্নেহার নাম শোনার সাথে সাথে আয়নের মুখের ঔদ্ধত্য মিলিয়ে গেল। সে ফ্যাকাশে মুখে রোহানের দিকে তাকালো। তুমি তুমি স্নেহার কথা কিভাবে জানো? আমি তোর সম্বন্ধে ততটাই জানি যতটা তুই নিজের সম্বন্ধেও জানিস না। শেষবারের মতো জিজ্ঞেস করছে, অ্যাম্বুলেন্সে কে ছিল? তানিশা ম্যাডামের বাবা সুরমশাই। কথাটা শোনার সাথে সাথে তানিশার পৃথিবীটা যেন দুলে উঠল। সে টলতে টলতে রোহানের হাতটা চেপে ধরলো। বাবা, আমার বাবা কোথায়? কি করেছো তোমরা আমার বাবার সাথে বলো? আমি কিছু করিনি বস, তাকে শহরের বাইরে একটা পুরানো গোদামে আটকে রেখেছি। তিনি তিনি ঠিক আছেন। ঠিক সেই মুহূর্তে রোহানের ফোন বেজে উঠল। একটা অজানা নাম্বার। রোহান স্পিকারে ফোনটা অন করলো। ওপাশ থেকে একটা ক্রূর পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। কি খবর রোহান আহমেদ? আমার পাঠানো উপহারটা নিশ্চয় পছন্দ হয়েছে। বাজে কথা না বলে আসল কথা বল শফিক। আসল কথা হলো, তোমার শ্বশুর এখন আমার কাছে বন্দি, আর আমার সবচেয়ে বিশ্বস্ত লোকটা তোমার কাছে। তো একটা ছোট লেনদেন হয়ে যাক। কি চাস তুই? আমার মেয়ে স্নেহার ওপর থেকে তোর নজর সরিয়ে নে, আর তোর শ্বশুরকে ফেরত নিয়ে যা। বিনিময়ে আয়ান আর তানিশাকে আমার হাতে তুলে দিবি। আমি কোথাও যাব না। শফিক, তোর এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তাহলে তোর শ্বশুরের মৃত্যুর জন্য তৈরি থাক। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম। হয় তানিশাকে আমার হাতে তুলে দিবি, নয়তো তার বাবার লাশটা পাবি। ফোনটা কেটে গেল। ঘরের ভিতর নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। তানিশা কান্নায় ভেঙে পড়ল। সব আমার জন্য হচ্ছে, আমার জন্যই বাবা। আমি যাব রোহান, আমি বাবার জীবনের বিনিময়ে। চুপ, একেবারে চুপ। রোহান প্রথমবার তানিশার উপর ধমকে উঠল, কিন্তু সেই ধমকে রাগ ছিল না, ছিল তীব্র অধিকার আর আতঙ্ক। সে তানিশার কাঁধে ধরে তাকে ঝাঁকিয়ে দিল। তোমার কাছে ওরা আমি বাঁচবো না তানিশা। তুমি কি এটা বলছো না? এই যুদ্ধটা শুধু তোমার নয়, এটা এখন আমাদের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জিতবই। রোহানের পর কয়েকটা ফোন করলো। তার পুরো টিমকে সে প্রস্তুত হতে বলল। সে শফিক চৌধুরীর সাথে দেখা করার জন্য একটা জায়গায় ঠিক করলো, শহরের বাইরের এক পরিত্যক্ত কারখানা। আমি একাই যাব। না, আমি আপনাকে একা যেতে দেব না, আমিও যাব। তানিশা, জেদ করো না, এটি বিপজ্জনক। আমার বাবা ওখানে আছে আর আপনি আছেন। আমার জীবন তো আপনাদের সাথেই। আমাকে ছাড়া আপনি এই যুদ্ধটা জিততে পারবেন না, প্লিজ। রোহান তানিশার চোখের দিকে তাকিয়ে তার দৃঢ় সংকল্প দেখতে পেল। সে আর না করতে পারলো না। পরের রাত, পরিত্যক্ত কারখানাটার চারপাশে ঘুটঘুটে অন্ধকার। রোহানের গাড়িটা এসে থামলো। সে একা গাড়ি থেকে নামলো। কারখানার ভিতরে শফিক চৌধুরী তার লোকদের নিয়ে দাঁড়িয়েছিল, আর একপাশে একটা চেয়ারে বাঁধা ছিলেন তানিশার বাবা। এসেছিস? আমি তো ভাবলাম তুই ভয়ে আসবি না। তানিশা কই? আগে আমার শ্বশুরকে ছাড়,
আগে তানিশা। ঠিক তখনই কারখানার পেছনের দরজা দিয়ে তানিশা হেঁটে ঢুকলো। তাকে দেখে শফিক চৌধুরীর চোখে লোভী এক ঝলমল ফুটে উঠল। এই নে আমার লক্ষ্মী মেয়ে, চলে এসো, আঙ্কেলের কাছে চলে এসো। আগে আমার বাবাকে ছাড়ুন। শফিক চৌধুরী ইশারা করতেই তার লোকেরা তানিশার বাবাকে ছেড়ে দিল। তিনি দুর্বল পায়ে মেয়ের দিকে এগিয়ে আসতে লাগলেন। আর ঠিক সেই মুহূর্তে যখন শফিকের সব মনোযোগ তানিশার দিকে, রোহান তার হাতের ঘড়ি থেকে একটা সিগন্যাল পাঠালো। পরের কয়েকটা মুহূর্ত যেন ঝড়ের মতো বয়ে গেল। কারখানা ছায়ায় লুকিয়ে থাকা রোহানের কমান্ডো টিম নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল। শফিকের লোকেরা কিছু বুঝে ওঠার আগেই তাদের কাবু করে ফেলল। শফিক চৌধুরী বিপদ বুঝে তানিশার দিকে দৌড়ে গেল তাকে জিম্মি করার জন্য। তানিশা! কিন্তু সে পৌঁছানোর আগেই তানিশা চিৎকার করে উঠল। স্নেহা! মেয়ের নাম শুনে শফিক চৌধুরী এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার পা দুটো যেন মাটিতে আটকে গেল। আর সেই এক মুহূর্তের সুযোগই কাজে লাগালো রোহান। সে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে শফিক চৌধুরীকে মাটিতে ফেলে দিল। সব কোলাহল থেমে গেল। তানিশা ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। পুলিশ এসে শফিক আর তার লোকদের নিয়ে গেল। অধ্যায়টা শেষ হলো। সেই রাতে রোহানের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল তানিশা। আকাশে পূর্ণিমার চাঁদ। তার বাবা এখন নিরাপদ, বিশ্রাম নিচ্ছেন। বিপদ কেটে গেছে। সব শেষ হয়ে গেল, আর কোনো ভয় নেই। আমাদের বিয়েটা হয়েছিল আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। এখন তো আর সেই বিপদ নেই, তাহলে এখন? তানিশার ভয়ে ভরা প্রশ্নটা শুনে রোহান তার দিকে ফিরল। সে আলতো করে তানিশার দুই গালে হাত রাখলো। তার চোখে ছিল এমন এক গভীর আবেগ যা তানিশা আগে কখনো দেখেনি। বিপদ হতে শেষ হয়ে গেছে তানিশা, কিন্তু আমার জীবন তো সবে শুরু হলো। যে বিয়েটা আমার জন্য একটা দায়িত্ব ছিল, সেটা কখন যে আমার বেঁচে থাকার নিঃশ্বাস হয়ে গেছে আমি নিজেও টের পাইনি। আমি তোমাকে ভালোবাসি আমার পিচ্ছি বউ। রোহানের মুখে ভালোবাসার স্বীকারোক্তি শুনে তানিশার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সে তার সবটুকু আবেগ দিয়ে জবাব দিল, আমি আপনাকে অনেক ভালোবাসি আমার মিস্টার খাটাস টেবিল বর। রোহান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে ঝুঁকে পড়ে তানিশার ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল। শহরের হাজারো বাতির নরম আলোয় দুটো মন এক হয়ে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। যে ভবিষ্যৎ শুধু অফুরন্ত ভালোবাসা দিয়ে গড়া। যে গল্পটা শুরু হয়েছিল ভয় আর দায়িত্ব দিয়ে, তার সমাপ্তি হলো বিশ্বাস আর ভালোবাসার এক মহাকাব্যে।